সো আমাদের ভার্বাল সহ ক্লাসের এই প্রথম অফিসিয়াল ক্লাস। আমি ভুল ত্রুটি করতে পারি, এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুরু করবেন। ওকে, সো এডাব্লিউ এর জন্য আমরা আসলে আমার ভিডিও যারা দেখছেন বা বুঝছেন, আমরা এডাব্লিউ এর জন্য 5টা পার্টে জিনিসটাকে ভাঙি। এক হচ্ছে ইন্ট্রোডাকশন ইনটু, আচ্ছা, আর হচ্ছে আপনাদের হচ্ছে থাকতেছে হচ্ছে রিজন, তারপরে এক্সাম্পল, এই রিজনটার উপর এক্সাম্পল, রিজন 1 এবং রিজন 2 তার উপর এক্সাম্পল, দেন কনসিড, যদি কনসিড এবং হচ্ছে কনক্লুশন। তাহলে 1 2 3 4 5, 5টা পার্টে। তো এইটার উপরে আপনি 4 রকমের রেসপন্স করতে পারেন। এক হচ্ছে আমি এগ্রি, ফুললি এগ্রি, মানে আপনার সাথে কোনো এই কথা যা বলছে আপনি এগ্রি মানে এগ্রি। আরেক হচ্ছে ফুললি ডিসএগ্রি, আরেক হচ্ছে পার্শিয়ালি এগ্রি, আরেকটা হচ্ছে পার্শিয়ালি ডিসএগ্রি। সো বেশি লেখা যায় পার্শিয়ালি এগ্রি অথবা পার্শিয়ালি ডিসএগ্রিতে। সো আপনারা সবসময় চেষ্টা করেন পার্শিয়ালি এগ্রি অথবা পার্শিয়ালি ডিসএগ্রি হলে 5টা প্যারা হবে। যদি ফুললি এগ্রি হন তখন কনসিড পার্টটা থাকবে না। সো 5টা প্যারা রাখার জন্য আমরা পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রিতে যাব। ইন্ট্রোডাকশন পার্টে থাকে যে আপনি কি চাচ্ছেন, ডিসিশনটা ক্লিয়ার করে দেওয়া, যে আপনি কার পক্ষে আছেন, কি চাচ্ছেন, পার্শিয়ালি এগ্রি বা পার্শিয়ালি ডিসএগ্রি, এবং এই কথাটাকে প্যারাফ্রেজ করে লেখা। এখানে আর কিছু না, এখানে আপনার ডিসিশনটা দিতে হবে যে আই মোস্টলি এগ্রি উইথ দ্য প্রম্পট দ্যাট উইথ টু রিজন, এটাকে দুইটা রিজনে আপনি এগ্রি করলেন, বাট আই ডু কনসিড দ্যাট, আপনি একটার কারণে কনসিড করতেছেন যেটার জন্য আমি তাকে রাজি হন নাই, সেটা লিখে দিলেন। রিজন 1-এ লিখতে হবে যে এই যে সাপোর্ট করলেন যাকে, তাকে তার রিজনটা কেন সাপোর্ট করলেন, এবং তার জন্য একটা এক্সাম্পল আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। রিজন 2-তেও সেম, কেন হচ্ছে এখানে একটা রিজন, একটা এক্সাম্পল, সেম জিনিস, আপনি যে এগ্রি হইলেন সেটাকে এখানে আবার এস্টাবলিশ করতে হবে, দুইবার তাকে জোর দিতে হবে। আর কনসিডার হচ্ছে যে হ্যাঁ, যদিও তারা এখানে এস্টাবলিশ করলেন, আরেকটা রিজন দিবেন যে পিপল অফেন ক্লেইম দ্যাট, বা মানুষ হাওয়েভার, অন্য একটা কথা আছে, এটা তুলতে হবে, মানে আপনার বিপক্ষে একটা একটা ওয়ার্ড বলতে হবে যে এদের বিপক্ষে, তারপর আবার লাস্টের লাইনে এসে বলতে হবে যে যদিও একটা নেগেটিভ ইফেক্ট আছে তারপরে আমি সাপোর্ট করি এটাকে। কনক্লুশনে ওভারঅল জিনিসটা বলে আলটিমেটলি একে সাপোর্টই করতে হবে। সো যেটা বলবেন তার স্ট্রংনেস বেশি থাকতে হবে এবং তার একটা এক্সাম্পল থাকতে হবে। এখন এক্সাম্পলটা একদম 100% অ্যাকুরেট হতে হবে এরকম না, তবে এক্সাম্পল এরকম দেওয়া যাবে না আমার বাসার করিমউদ্দিন বা আমার বাসার আশেপাশে এটা এর থেকে দেখছি এরকম, এই জিনিস না, জেনারেলাইজ একটা এক্সাম্পল হবে, এরকম জিনিসটা থাকবে। সো এই হচ্ছে আমাদের জিনিসটা থাকতো। সো প্রথমত আমাকে কোশ্চেন পড়তে হবে, এবং বাসায় যদি ডিসকাশন করে নিয়ে যাওয়া যায় বা আমি আইডিয়া নিয়ে যাওয়া যায়, তাহলে আসলে আমাদের জন্য পরীক্ষা হলে এই ব্রেন স্টর্মিংয়ের জন্য এই যে এই সময়টা যাবে না। আমি জাস্ট পরীক্ষা হলে কোশ্চেন দেখলে আমি বুঝবো আমি এটাকে পার্শিয়ালি এগ্রি করলাম, রিজনটা হচ্ছে এটা, তার এক্সাম্পলটা হচ্ছে এটা, রিজন 2টা এটা, এক্সাম্পলটা এটা, কনসিড এটা, কনক্লুশন এটা। যখন আমি খাতায় নোটে লিখবো, দেন লেখার সময় আমার এই জিনিসটা চলে আসবে। তো এই জিনিসটা আমার প্রথমে খাতার মধ্যে লিখতে হবে। এটা করার জন্য অনেকে যদি না পড়ে যান তখন আপনার 10 মিনিট খেয়ে দেবে, বাট আপনি যখন এটা বাসায় জেনে যান কোশ্চেনটা কি, টপিকটা কি, প্রমটা কি বুঝতে পারেন, তখন আপনার হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সো এখানে একটা সময় বাঁচবে। পাশাপাশি বাসায় করে গেলে আপনার হচ্ছে ওই প্রম্পট যা চাইছে সেদিকে আগাবেন, উল্টাপাল্টা দিকে আগাবেন না। ধরুন আপনাকে একটা কথা বলছে, আপনি উল্টা দিকে গেলে আপনি যতই ভালো লেখেন, গ্রামার ঠিক হোক, আপনি 2-এর বিষয় পাবেন না, 2 বা 2.5 পাবেন। কিন্তু আপনি যখন প্রম্পটের দিকে আগাবেন, আপনি যে গ্রামাটিক্যাল ভুলও করেন তখনও 3 পাবেন। সো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। এখন কোশ্চেন বলছে সাম পিপল ক্লেইম দ্যাট দ্য গোল অফ পলিটিক্স শুড বি পারসুট অফ অ্যান আইডিয়াল। সো অনেকে বিশ্বাস করে যে গোল অফ পলিটিক্স হওয়া উচিত, মানে বা দেশের রাজনীতি বা সব কিছু হওয়া উচিত আইডিয়ালের উপর, মানে যেটা আইডিয়াল সেটা, যেটা উচিত সেটা। আদার আর্কিউ দ্যাট দ্য গোল শুড বি ফাইন্ডিং কমন গ্রাউন্ড, রিচিং রিজনেবল কনসেন্সাস, মানে রিজনেবল যেটা আমার দ্বারা উচিত, মানে আমি পারবো এটা। আরেকটা হচ্ছে গোল দেখা উচিত, মানে যেটা অ্যাচিভ করতে পারবো, বা আমরা ভবিষ্যতের কল্পনা করে চিন্তা করে কোনো একটা দেখা উচিত। আরেকটা বলছে যে যেটা কমন, মানে গ্রাউন্ড, রিচিং রিজনেবল, মানে আমার দ্বারা সম্ভব, এটাই হচ্ছে চিন্তা করা উচিত পলিটিক্সদের। এখন আপনারা এখান থেকে এগ্রি ডিসএগ্রিতে কিসে যাচ্ছেন আমাকে বলেন। আমি তো গেছি মোস্টলি এগ্রি গেছি, হুম। মোস্টলি এগ্রি দিছিলাম আচ্ছা। আইডিয়ালের উপর। কিন্তু কনটেক্সটটা একটু ফর্মটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। হুম। কথাটা যদি না বুঝেন তো কঠিন লাগবেই।
আচ্ছা, সো আপনাদের জন্য আমি আরেকটু সুবিধা করছি, সেটা হচ্ছে আমি সুন্দর করে এক্সেল শিট মেনটেন করব জানুয়ারি 1 থেকে। আমি যে কিসে কি যেন পরীক্ষাতে এটা নেওয়া যায়, তাহলে আমি একটু এক্সপ্লেনেশন করে দিই, আপনাদের এক্সপ্লেনেশন আমি আর না নিলাম। আমি যদি সাজেস্ট করি, আমি দেখেন আমি ইন্ট্রোটাতে আমি সাজেস্ট করছি যে আমি কিসে এগ্রি করছি। আমি বলছি গোল অফ পলিটিক্স শুড নট বি রেস্ট্রিক্টেড, মানে দে শুড বি ট্রাই পার্সিং দ্য আইডিয়াল, মানে আমরা হচ্ছে আইডিয়াল অনুযায়ী পার্সিং করা, মানে আমার গোলটাকে রেস্ট্রিক্টেড করা যাবে না, আমরা গোল দেখা উচিত, গোলস ফিক্স করা উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত, রাইট? আমার আমার জিনিসটা আমি বলছি আমার গোল দেখা উচিত, মানে গোলটাকে রেস্ট্রিক্ট করা উচিত না, এবং সে অনুযায়ী আমাকে কাজ করা উচিত, এবং সে অনুযায়ী আমার আইডিয়ালটাকে কাজ করা উচিত। আমি কি বুঝতে পারছি? ভাই জি ভাই। কিন্তু ওইখানে তো বলছে যে দুইটাকেই সাপোর্ট করার একটা কথা যেন নিচে বোধহয় বলা আছে, এটা আমি বুঝিনি। আপনাকে দুইটা সাপোর্ট করার কথা বলে না, এখানে বলছে, আপনাকে কোশ্চেনে বলছে দ্য রেসপন্স শুড ডিসকাস উইথ মোরলি অ্যালাইন উইথ ইউর ওন পজিশন। আপনার পজিশনে যাইতে হবে আপনি কার দিকে যাচ্ছেন, অথবা আপনি কিসে যাচ্ছেন, হয়তো বা এটাকে বলতেছেন, এটাকে ডিসএগ্রি করছেন, অথবা দুইজনকেই এগ্রি করতেছেন। দুইজনকে তো এগ্রি করা সম্ভব না, আপনি কার দিকে যাচ্ছেন তাকে এস্টাবলিশ করতে হবে। কথা বুঝছেন? ইন ডেভেলপিং অ্যান্ড সাপোর্টিং ইউর পজিশন, আপনার পজিশনকে আপনি এস্টাবলিশ করবেন, আপনি যার দিকে যান না কেন। কথা বুঝছেন? তো জি আমি ভাই। গেছি কোথায়, আইডিয়ালের উপরে গোল দেখা উচিত, গোলের রেস্ট্রিকশন করা যাবে না। এখন যদি আপনাকে আমি উদাহরণ দিতে বলি, দেখেন আমি যদি গোলই না দেখতাম, আমি যেমন একটা উদাহরণ রাখছি সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট। আচ্ছা দেখেন, সিঙ্গাপুর বা দুবাই, তারা আজ থেকে 50 বছর আগে কীরকম ছিল? এত ডেভেলপমেন্ট ছিল? না, তাহলে তাদের গোল দেখছে, সে অনুযায়ী তারা সেই অনুযায়ী গোল দেখছে এবং সেটাকে অ্যাচিভ করতে চাইছে। তাহলে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো, মানে আন্ডার ডেভেলপমেন্টগুলো গোলের কারণে কি ডেভেলপমেন্ট হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেটাই এইটাই কি তো। আইডিয়াল থেকে। হুম হুম। হ্যাঁ, এটা আইডিয়াল, মানে আমি গোল দেখে সেটাকে আমি অ্যাচিভ করতে চাইতেছি, সেই আইডিয়ালটাকে, হুম ঠিক আছে? একটা উদাহরণ গেল, আপনি দিলেন হচ্ছে যে মানে আপনার রিজন কি, আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো গোলের উপর ডিপেন্ড করি আসলে ডে বাই ডে বৃদ্ধি হয় বা ডেভেলপমেন্ট হয়, যেমন উদাহরণ হিসেবে আপনি সিঙ্গাপুর দুবাই দিলেন। তারপর সাইন্টিফিকে চলে গেলেন, আরেকটা উদাহরণে চলে গেলেন যে আমি যদি গোল দেখে যদি আমি যদি ইনভেস্ট না করি, ধরুন হচ্ছে আপনি সাইন্টিফিক বা বিভিন্ন রোগের ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসের মধ্যে যদি আপনি ইনভেস্ট না করেন, গোল দেখে না করেন, এটা কি কোনো সময় এটার সিকিউর কোনো কিছু মেডিসিন পাবেন? হুম মানে হুম, ডেভেলপমেন্ট কি হুম, হবে মেডিকেল সেক্টর বা যে কোনো সেক্টর? সো গোল দেখা উচিত। আবার কনসিডের মানে ক্ষেত্রে আমি কি বলতে পারি, ধরেন আপনি বাংলাদেশের, এখন আপনি চাইতেছেন মার্স মিশন করবেন। সো কিছু কিছু গোল আছে অনেক ডিফিকাল্ট, অ্যাচিভ করা ইম্পসিবল, সেই গোলে যদি আপনি মানে টাকা ঢালতে থাকেন, সেই ক্ষেত্রে কি এটা ফিজিবল হবে? হুম, আমি কি এরকম বুঝাতে উদাহরণ পারতেছি? দিতে পারবেন? উদাহরণ দিতে এইরকম পারবেন? উদাহরণ হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি এইমস মার্স মিশন, যেমন আপনি চিন্তা করলেন, বলে দিলেন যে ইন বাংলাদেশ হচ্ছে মার্স মিশন করার জন্য অনেক টাকা ঢালতে, বা এটা হচ্ছে ফিজিবল না। যদি ইফ সে ঢালে, তার কারণে কি বাংলাদেশের অনেক অর্থনীতি ওইটা স্টেবল না যেটা হচ্ছে মার্স মিশন সে ইয়ে করতে পারবে, তাহলে বাংলাদেশের অর্থনীতি বংশ দিকে যাবে, রাইট? হুম, আচ্ছা, এটা একটা উদাহরণ দিলেন, যে কোনো দেশ, আন্ডার ডেভেলপমেন্টের যে কোনো দেশ উদাহরণ হিসেবে দিলেন। লাস্ট লাইনে আবার ব্যাকে আসতে হবে, কি বলতে হবে, যে যদি সে আসলে আন্ডার ডেভেলপমেন্ট হইলো, আমাদের কি করা উচিত, স্বপ্ন দেখা উচিত, গোল ফিক্স করা উচিত, তাহলে আজকে না কালকে একদিন না একদিন আমরা সফল হব। যদিও সেটা আমাদের জন্য ফিজিবল না, তারপরে আমাদের স্বপ্ন দেখে সে অনুযায়ী কাজ করা উচিত। লাস্টের লাইনটা কি বুঝাইতে পারছি? এটা বুঝছি। কি কনসিডার দিতে পারবে? এটা কনসিড যে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো আসলে মার্স মিশন বা বিভিন্ন বড় বড় জিনিস চিন্তা করা এটা আসলে ফিজিবল না, এটা কনসিডে বললাম। পাশাপাশি আবার লাস্টে এসে কিন্তু আমার প্রথম লাইনটাকে সাপোর্ট দিতে হইতেছে। সেটাকে কি বলতেছি, যে যদিও এটা মানে আমাদের জন্য ফিজিবল না, তারপরে আমাদের গোল দেখা উচিত, কারণ গোল দেখলে আস্তে আস্তে সেটা অ্যাচিভের দিকে যায়। তার মানে আপনি আলটিমেটলি আমি প্রথমটা কি সাপোর্ট করতেছি কনসিডে। কনক্লুশনে আইডিয়াকে আসবে পুরো জিনিসটা যে যে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো হচ্ছে গোলের মাধ্যমে আসলে ডে বাই ডে নিজেকে বড় করে। যদিও আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য এটা রিক্স হয়ে যায়, তারপরও আসলে ডেভেলপমেন্ট হওয়ার জন্য আসলে মানে ওভারঅল জিনিসটা আমাদের গোলকে অ্যাচিভ করা, গোলকে আমাদের আসলে ট্রাই করা উচিত পার্সিউং করার ক্ষেত্রে। আমি কি বুঝছি? পুরোটা জিনিস বুঝছেন? ভাইয়া পুরাটা যদি আমি কোনো পার্সনে লিখতে চাই, ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, কোনটা বেটার হবে? পুরোটা পার্সন বলতে
মানে আমি কি দে ফার্স্ট ইউজ করতে পার্সনে পারেন। লিখবো, যাই সাপোর্ট বা না না, আই দিস ইউজ প্যাসেজ? করবেন না, আই মে ইউ এগুলো যাবে না, ঠিক আছে? সো দিস স্পেসেস, মানে আপনি এগুলোর জন্য কয়েকটা ইও পড়তে পারেন। আহ, আমি যদি যাই কয়েকটা ডেমো পড়তে পারেন। সো আলটিমেটলি কিভাবে মানে কিভাবে চিন্তা করবেন এটা আমি আশা করি বুঝাতে পারছি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইগুলোতে কয়েকটা ডেমো পড়বেন, কয়েকটা ডেমো পরে আপনি আপনার মতো করে জাস্ট আইডিয়া জেনারেট করবেন প্রথম কয়েকটা, যখন ফুল মার্ক দিবেন না এগুলা, আমি তো হোমওয়ার্ক দিয়েই দিই, জাস্ট আপনি লেখার পর আপনি কয়েকটা ডেমো পড়বেন, এই যে জাস্ট ডেমো পড়বেন। এই যে সে তা কোন পার্টে গেছে, আপনাকে সব জাস্ট রিডিং পড়বেন, এখানে আপনাকে জাস্ট লিখতে হবে না, বলতে হবে না যে আপনি এটা হুবহু লিখেন, রিডিং পড়বেন সে কোন পজিশনে গেছে। এই যে ওয়েন আওয়ার গোলস আর লিমিটলেস দ্য পজিশন ইজ গ্রোথ, সে আসলে কোন দিকে গেছে সেটা আপনি বলবেন। ইন মাই অপিনিয়ন গোলস পলিটিক্স শুড বি নট বি রেস্ট্রিকশন পার্সিউইং গোল, আচ্ছা এটা গোলের দিকেই গেল। দেন ভাইয়া আমি তো 4টা প্যারা প্রিফার করি, মানে এটাতে কি কোনো প্রবলেম আছে কি? আপনার ভালো মার্কের জন্য 5টা প্যারা আপনার রাখা উচিত, কেন 4টা কেন? আপনি হাওয়ার কনসিডার রাখলে কি সমস্যা? প্রত্যেকেই তো রাখতেছে, রাখে নাই? এই যে আপনাকে ইন্ট্রোডাকশন, আপনার রিজন 1 এবং এক্সাম্পল, রিজন 2 এবং এক্সাম্পল, হাউএভার দে কনসিডার কনক্লুশন। আমি ভাই কনসিপ্টটা কনক্লুশনের ভিতরে দিয়ে দেই কিন্তু। না, এটা রাখা যাবে না, এটা আইএলটিএস এর সেম কাজ করবে পার্ট 2 তে। মানে দিয়ে দেন, এটা তো খারাপ না, কিন্তু আমি চাই না রাখেন আপনি, বুঝছেন? ওকে, সো সবাই হচ্ছে পার্ট বাই পার্ট কয়েকটা জিনিস পড়বেন, পড়লে আপনাদের আইডিয়া জেনারেট হবে। সো আজকে একটা গেল, আমি যেভাবে বলছি এইভাবে, দেন আমি হচ্ছে এক্সেল শিটটা আপনাদের সবার সাথে শেয়ার করবো, আমি অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা নিজেদের মতো করে এটাকে গুছাই নেবেন। সো জানুয়ারি 1 থেকে শুরু হবে টোটাল জিনিসটা, আমি এখানে দেবো যাতে পরীক্ষা হলে যাওয়ার আগে যে আপনি জাস্ট দেখলেই যেন বুঝেন যে আর এটার মধ্যে কি কথা হয়েছিল, কি কথা হয়েছিল বা কি কথা হবে। বুঝতে পারছি? মনে থাকবে? জি ভাইয়া। মেতে যাই। আচ্ছা, ওকে, ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথম পার্টে আসবো, প্রথমে এটা করে চারটা দিতে হচ্ছে। হবে। হুম, এক্সাম্পল আপনার ইউটিউব চ্যানেলে, ওখানে 2টা করে এক্সাম্পল ছিল, প্রত্যেকটা রিজন নেবেন, 2টা রিজন হবে না, 2টা করে মোট রিজন 1 এক্সাম্পল। একটা এক্সাম্পল দেন, আর রিজন 2 দুটো এক্সাম্পল দেন। আপনি এর বেশি লিখতে পারবেন না, কারণ আপনি অনেক বেশি ভালো না রাইটার হইলে এটা কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো ম্যাথের ক্ষেত্রে চারটা পার্ট আসবে, চারটা চারটা প্রথম হচ্ছে ম্যাথ আসলেই চারটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন আসবে, কিউসি, যেটা হচ্ছে এই হয় এ বি সি। এ হচ্ছে যখন এ বড় হবে, বি তখন বি বড় হবে, সি যখন হচ্ছে দুইটাই সমান হবে, ডি হচ্ছে যখন এদিক সেদিক হবে, ফ্ল্যাকচুয়েট করবে বেলো। এখন এখানে একটা শর্টকাট আছে যে আপনি প্রথম চারটার মধ্যে একটা ডি পাবেন, একটার আনসার ডি পাবেনই। যদি একের অধিক ডি পান তাহলে বুঝবেন আপনার একটা না একটা ভুল হয়েছে, ঠিক আছে? তো এটা একটা শর্টকাট হ্যাক্স নাকি? তাহলে ডি আসবে, একটা ডি পাইতেই হবে, এটা আমার লক্ষ্য। সেকেন্ড পার্টে তো সেকেন্ড প্রথম পার্ট না, প্রথম চারটার ভিতর পার্টের দুটো ক্ষেত্রে বলছি, দিছি। প্রথম পার্টের ক্ষেত্রে প্রথম পার্টে চারটার মধ্যে একটা ডি থাকবে, এটা যতটুক মানে এটা হচ্ছে হয়, সো এটা হবেই। তার মানে আপনি যদি একের অধিক ডি পান এটা ভুল, আবার যদি একটা ডি না পান তাও একটা কোনো না কোনো ভুল করছেন নাকি, এটা আমরা জাজ করতে পারবো। আচ্ছা, আমরা প্রথম চারটা আসবে, তার মধ্যে আমরা পড়বো। এখন আস্তে আস্তে পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো কেন ডি আসে। দ্য অ্যাভারেজ অফ আর এস টি, তারা তিনজন ইজ ইকুয়াল কার সাথে? মিডিয়ানের সাথে। সো এটা দিয়ে বোঝাচ্ছে যে, এটা দিয়ে আপনার একটা লজিক জানতে হবে যে অ্যাভারেজ এবং মিডিয়ান সমান হয় একমাত্র কনজিকিউটিভ ডেটার ক্ষেত্রে। কিসের ডেটার ক্ষেত্রে? অ্যাভারেজ এবং মিডিয়ান অলওয়েজ সমান হয় কিসের ক্ষেত্রে? কনজিকিউটিভ ডেটা। কনজিকিউটিভ ডেটা মানে কি? 1 2 3 পর 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 পর। তাহলে 1 2 3 ধরতে পারেন, 4 5 6 ধরতে পারেন। তো কনজিকিউটিভ ডেটার ক্ষেত্রে অ্যাভারেজ এবং
এটা মানে সেম হয়। তাহলে সেই ক্ষেত্রে বলছে এস মাইনাস আর আর এস মাইনাস টি, সেক্ষেত্রে কি হবে অ্যান্সার? সি। সি। সো লার্নিং কি? লার্নিং অ্যাভারেজ এবং মিডিয়ান অলওয়েজ সমান হয় কখন? কনজিকিউটিভ ডেটার ক্ষেত্রে। শিখতে পারছি কিছু? ভাই এখানে তো তাহলে কনজিকিউটিভ বলিনি, তাহলে সি হবে কেন? আমি কি বলছি এখন? আমি কি বলছি? কনজিকিউটিভ হইলে অ্যাভারেজ আমি এবং কি বলছি? আমি কি বলছি? কনজিকিউটিভ ডেটার ক্ষেত্রে একমাত্র কি হয়? এভারেজ এবং মিন মিডিয়ান সমান হবে, সমান হয়। তার মিডিয়ান মানে এই সমান। লাইনটা দিয়ে আসলে আপনাকে কনজিকিউটিভ বুঝাইছে, আপনাকে সরাসরি কনজিকিউটিভ বলে নাই, বুঝাইছে এটা কনজিকিউটিভ। বুঝতে পারছি? ও আচ্ছা আচ্ছা, জি ভাই। এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার, এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ। আমি এখন সাইন দেখবো জাস্ট। এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই নেগেটিভ। উপরে নেগেটিভ হইলে ওই জিনিসটার এটা পুরোটা পজিটিভ। ওয়াই হচ্ছে নেগেটিভ, স্কোয়ার করলে এটাও কি পজিটিভ, রাইট? এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ আবার পজিটিভ, তাহলে পুরো ডেটা কি আমার? পজিটিভ। তার মানে পজিটিভ ডেটা কি জিরো থেকে বড় বাড়বে। তাহলে আনসার কি? এ। আমাকে আমি কি বুঝতে পারছি কিভাবে চিন্তা করবেন? পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে জাস্ট ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ চিন্তা করবেন, আপনাকে ভ্যালু বসায় প্রথমে দেখবেন না, প্রথমে চিন্তা করবেন। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। The total cost of X share of stock is 8 per share plus, তাহলে X শেয়ারটা হচ্ছে প্রত্যেকটা 8 করে, প্লাস Y শেয়ার অফ 6Y করে। এটা এখানে বলছে টোটাল হচ্ছে 8টা X এর আর হচ্ছে 6টা Y। আর এখানে বলছে দ্য টোটাল কস্ট অফ X প্লাস Y, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে টোটালটা যেটা সেটা হচ্ছে 7 করে। সো এইখানে X Y দুইটা ডেটাই আমার আননোন। দুইটা ডেটা আননোন হলে আমি কি কোনো ডেটা বের করতে পারবো? না। জি না, পুরোটা পারবো না, আনসার ডি হবে। তাহলে একটা ডি আসে, তাহলে একটা যদি ডি আসে আমি কি এটা থেকে ডি পাবো? না। পাবো না। তাহলে লার্নিং হচ্ছে আমি এখানে যদি ডি কোনোভাবে চলে আসে আমার আনসার ভুল। আচ্ছা, এখানে তিনটা চিত্র দিছে হচ্ছে বৃত্ত। এখানে বলছে 3 সার্কেল উইথ রেডিয়াস উইথ সেম লেন্থ অফ সেন্টার। তাহলে এইটুকু থেকে রেডিয়াসটা সমান। এটা রেসপেক্টিভ সলভ রেডিয়াস। করছিলাম ভাই আমরা ক্লাসে। ওকে, সো তাহলে এরিয়া অফ দ্য শেডেড এরিয়া, তাহলে আমরা জানি যে এটা যদি 90 এটাও 90, তার মানে এখানে অর্ধেক ডেটা আছে। সো এটা আলটিমেটলি এটাও যদি টানতাম তাহলে এটা 90 হইতো। তাহলে এই ডেটা আসলে এটা, আর এই ডেটা আসলে এটা আসে। তাহলে এই টোটাল ডেটা আসলে একটা বৃত্তকে কভার করে। আর যদি আনশেডেড থাকে, আনশেডেড আসলে পুরো একটা বৃত্ত থেকে বেশি জায়গা। তাহলে কে বড়, এ না বি বড়? জি বড়। বি বড়। সেটা আরেকবার একটু এক্সপ্লেন করেন। আচ্ছা, ওকে, কেউ একজন বলেন। এনিওয়ান? কেউ বলবেন না? ওকে, না বলতে চাইলে থাকুক। এখানে তিনটা বৃত্ত দিয়েছে, আপনাকে বলছে যে এরিয়া অফ শেডেড রিজন, এইটুকু এরিয়ার সাথে তুলনা করতে বলছে আনশেডেড রিজন, এইটুকু কার এরিয়া বেশি। আচ্ছা, আমি দেখতেছি যে এইটুকু খালি জায়গা আছে, আমি চেষ্টা করি, দেখেন তো এটা যদি 90 হয়, এই পাশটাও 90, তার মানে পুরো বৃত্তের এইটুকু অর্ধেক, রাইট? এই অর্ধেকটা, আর যদি এটাকে যদি আমি টানি তাহলে এটা তো 90, এইটা যদি একটা লম্ব টানি এটাও তো 90 হবে, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে তো 90 হইতেছে। তাহলে আলটিমেটলি এই জায়গাটা যেটা, এই জায়গাটা এইটাকে আমি যদি এখানে নিয়ে আসি, রিপ্লেস করি, তাহলে এই জায়গাটা বড় হলো এটা দিয়ে, আর এটাও সেম এখানে আনি, তাহলে এই জায়গাটা বড় হলো। তার মানে এই পুরো শেডেড মিলে আসলে এই জায়গাটা বড় হয়েছে, রাইট? যদি চিন্তা করি তাহলে খালি আছে কি, যেহেতু এটা এখানে চিন্তা করছি, তাহলে এইটুকু পুরোটা খালি আর এইটুকু পুরোটা খালি, তাহলে এটা পুরোটা একটা বৃত্ত কভার করছে শেডেড। আনশেডেড কি, এই যে এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক, এই অর্ধেক অর্ধেক মিলিয়ে কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। পাশাপাশি এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা খালি না? তাহলে এই জায়গাটা বেশি জায়গা না আনশেডেড? তাহলে আনশেডেড জায়গা বেশি কিনা? জি ভাইয়া। যার কোশ্চেন ছিল, বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি।
A certain manufacturer determined that the profit P in dollars generated by producing X unit of a product is given by the formula P এই পুরোটা দিয়ে বলছে which of the following এই প্রফিটটা পজিটিভ হবে। পজিটিভ হইতে গেলে অবশ্যই x এর ডাটা কি 100 নিচে হইতে হবে না? জি 1 2 100 নিচে ডাটাগুলো হচ্ছে পজিটিভ হবে, আর বেশি হলে এখানে নেগেটিভ আসবে, তখন p নেগেটিভ হয়ে যাবে। সো জাস্ট এইটুকু আনসার। এটা আমরা ডাটা ইন্টারপ্রিটেশনে পাইছি না? পাইছি। সো এটা কমন কোশ্চেন। The number of United States resident in 10 selected years, 10টা সিলেক্টেড ইয়ার্সে দেওয়া আছে, আর সেখানে পার্সেন্ট অফ ইউনাইটেড রেসিডেন্টস এই কোনটা 5 ইয়ার্স এন্ড ইয়াঙ্গার গুলো দেওয়া আছে অ্যান্ড 65 ইয়ার্স এন্ড ওল্ডারটা দেওয়া আছে ইন 1970। এটা approximately what percent of the United States resident were older than 5? এখানে দিয়েছে 5 ইয়ার্স এন্ড ইয়াঙ্গার হচ্ছে এটা, তাহলে older than 5 এটা চাইছে, বাট younger than 65, তাহলে 65 এন্ড older দিয়েছে আর younger than। এখন বলছে তাহলে কোটা, তাহলে এদের কমনটা চাইছে, রাইট? তাহলে আমরা কি বের করতে পারি, কি করব বলেন? বাদ দিব। কি করব? টোটাল প্রথমে কি এটা কত? ভাইয়া পার্সেন্ট চেঞ্জ এটা চাইছে এটা। এটা না স্যার ভাই পরেরটা। হ্যাঁ তাহলে এখানে আমরা হচ্ছে নরমালি আমরা যে সূত্রটা পড়ছিলাম টোটাল ইকুয়াল টু এখান থেকে নিয়ে আসবো। টোটাল 100 ইকুয়াল টু কত লিখতে পারি? কত? কাছাকাছি 10 প্লাস 8, তাই না? মাইনাস বোথ, তাহলে এই জিনিসটা চালিয়ে হবে। সো আমাকে জাস্ট হচ্ছে বহুতের জিনিসটা চিন্তা করতে, তাহলে হচ্ছে আলটিমেটলি 100 থেকে কত কমতেছে? 18 কমতেছে, তাহলে থাকতেছে কত? 82। সো আমাকে যে ডেটাটা দেওয়া আছে তার মিসিং কমন ডেটাটা চাইছে, তাহলে 82% নিয়ে আসলেই হবে। টোটালের যে কমনটা সেটা নিয়ে আসলে হবে। বুঝতে পারছি? আচ্ছা দেখেন, অফ দ্য 10 selected years, 10টা সিলেক্টেড ইয়ার্স, which of the had greatest total number of United States resident in the combined age group 5 years and older? সর্বোচ্চ কোথায় পাবো যেখানে 5 years and older এবং 65 years মিলে সর্বোচ্চ পাবো? আচ্ছা আমার 1990 সালে ডেটা বেশি না? জি ভাই। এই ডেটার এত পার্সেন্ট প্লাস এত পার্সেন্ট এটাই তো সবথেকে বেশি পাবো, রাইট? বাকিগুলো তো ডেটাই কম। হ্যাঁ হ্যাঁ। তো ডেটা কম, আবার এখানে নিচে পার্সেন্টেজও কম, তাহলে আমি তো এটার যোগফলটা আসলে 90তেই বেশি পাবো। আচ্ছা, অফ দ্য ফলোইং উইচ বেস্ট ডেসক্রাইব, কোনটা ডেসক্রাইব করতেছে হাউ দ্য নাম্বার অফ ইউনাইটেড স্টেটস রেসিডেন্ট দ্যাট ওয়ার এজ গ্রুপ 5 ইয়ার্স এন্ড ওল্ডার চেঞ্জ ফ্রম 1900 থেকে 1940, ঠিক আছে? এই যে কালোটা এখানে থেকে এখানে আসতে কত কি আসলে চেঞ্জেসটা হয়েছে। সো আমি 1990 এর টোটাল মানুষ দেখতেছি এখানে 50, 60, 70, 80, তাহলে 80 এর কত পার্সেন্ট? 12%। এইটা চেঞ্জেস হয়ে কি হয়েছে এটা জিজ্ঞেস করছে। 1990 দেখতেছি আমরা এখানে 135 এর 9%, তাহলে এই 9% এই ডাটাটা আসলে কি হয়েছে, যেহেতু এটা 80 থেকে এটা আসলে বাড়ছে, কি বা কতটুকু বাড়ছে? ইনক্রিজের সূত্র মাইনাস এই দুটো মাইনাস ডিভাইড বাই নিচে কোনটা? ছোটটা ইনটু 100%, তাহলে কত আসে টোটাল পার্সেন্টেজটা ইনক্রিজ? 35। আচ্ছা 35 যদি হয় তাহলে কোনটা যায়? ইনক্রিজ দেন 50% থেকে কম বাট 5% থেকে বেশি, রাইট? আচ্ছা বাকিরাও কি বুঝতেছেন? জি ভাইয়া। ভাই এটা আরেকবার বললে ভালো হতো, এই যে লাস্ট ইনক্রিজের সূত্রটা কিভাবে মানে কত কত দেব? ইনক্রিজের জন্য কি শিখছিলাম আমি? পার্সেন্ট ইনক্রিজ চেঞ্জের জন্য কি কি শিখছিলাম? যে বিগ বড় ডাটা মাইনাস স্মল ডাটা, ইনক্রিজ হলে নিচে স্মল ইনটু 100%,
আর যে ডিক্রিজ হইতো জাস্ট নিচে বিগ ডাটা হইতো, এগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে পড়ছি না, বুঝতে জি পারছি? ভাই, জি ভাই। তো এখানে বড় ডাটা ছোট ডাটা বড় ডাটা, নিচে কি ছোট ডাটা হবে না? চেঞ্জেস তো ইনক্রিজ হয়েছে। ওকে, এখানে বলছে 1/3 এবং 2/5 কোনটা হচ্ছে এর সাথে যাবে, তার মানে স্কোয়ার যদি 1/9 x 4/25, এটার দশমিক ভ্যালুটা বের করে নেবেন, এর ভিতরে রেঞ্জে কোনটা পড়ছে, কোনটা পড়ছে? 2/50 2/50, জাস্ট দশমিক ভাই ভ্যালুটা বের করে জাস্ট চেক করে নেবেন ইয়েতে এটা তো বেশ ভাই এটা তো আসলে কঠিন। হয় না আর কি, হুম 2/15 অনেক কম আছে আর কি, রেঞ্জের মধ্যে থাকে না স্কোয়ার। স্কোয়ার দেখি, ভ্যালু তো আমরা দেখি আমাদের হচ্ছে 1/9 মানে কত? 1/9 এটা মানে হচ্ছে 1.11। সো আমরা লেখেন 1.11 আছে এখানে স্কোয়ার ডাটা, আর এখানে হচ্ছে আপনার 0.4 আরে যাই কর, 4/25 4/25, তাহলে 1.16, তাহলে 1.11 থেকে 0.16 এই ডাটা আমার লাগবে। এখন যদি আমরা হচ্ছে এই 2/50 দেই, তখন হচ্ছে 0.13 এই ডাটার ভিতরেই তো 1.11 থেকে 0.16 থেকে তো 0.13 এর ভিতরে, রাইট? অন্য ডাটা চেক করেন, 0.06 এটা ছোট, আরো 1/5, 0.2 এই ডাটার বড়, 7/30 এটাও বড়। এটা অনেক বড়, ভাইয়া, 11/30 ওই পাশে 0.16 এটা অনেক বড়। কি এই পাশে তো 0.4 হবে। 0.4 হবে তো ভাইয়া। 4/25 লিখবো না? না ভাই 4 বাই এটা হচ্ছে 2 কেন হবে 5। 4/25 লিখবো না? 5 স্কোয়ার করবো না আমি? আমার তো স্কোয়ার এক্স আছে, আমি এটাকে স্কোয়ার করবো না? না না ভাই এক্স এর কথা বলছি না, বলছি হচ্ছে যে লিমিটটা দেয়া আছে ইফ 1/3 1/3 x 2/5, আমি এটাকে x এর স্কোয়ার চাইছি, আমি পুরোটাকে স্কোয়ার করে দেন সব পাশে, ও আচ্ছা আচ্ছা ওটা সব স্কোয়ার করে দেন, এটা এইভাবে আসতেছে না? আচ্ছা আচ্ছা। আমার তো স্কোয়ার চাইছে, আমি রেঞ্জ হচ্ছে এটার জন্য বের করছি, স্কোয়ারের জন্য, দেন জাস্ট চেক করছি। ক্লিয়ার? না না, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। আমি করছি ভাইয়া কিভাবে, ওই যে ভ্যালুটা স্কোয়ার ভ্যালুতে কমে যায় যেহেতু দশমিক ভ্যালু, ওই হিসাব করে করছি, টাইম কনজিউমিং। হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবেই চিন্তা করেছি, এর জন্য আর কি। আচ্ছা, ইফ সারফেস এরিয়া অফ এ কিউবের সারফেস এরিয়া সূত্র কি? 6 স্কয়ার 6a স্কয়ার, এটা সমান সমান 96 দেওয়া আছে, তাহলে a স্কয়ার সমান সমান কত? 16, a সমান সমান 4। এখন কিউবের ভলিউমের সূত্র কি? a কিউব, তাহলে হচ্ছে 4 কিউব, তাহলে 64। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যদি চিত্র থাকে, সমীকরণ থাকে, কি করতে হবে? অপশন টেস্ট করব। সো অপশন টেস্ট, যেহেতু জাস্ট এখানে 4 বসান, x এর ভ্যালু y এর ভ্যালু 0 হতে হবে, -5 বসান, x এর ভ্যালু y এর ভ্যালু 0 হতে হবে। এটা কোনটার জন্য আসে চেক করেন, কোনটার জন্য আসে? লাস্টেরটা কি -5 হবে? কি এই যে -5, -5 বসায় দেখবেন কোনটার জন্য 0 আসে, y এর ভ্যালু 0 পাইতে হবে। -5 আমি মনে কোথায় আসে? করি লাস্টে লাস্টেরটা। জাস্ট অপশন বসাবেন, চেক করবেন। আচ্ছা, the figure above represent the semicircular garden that is enclosed by 20 feet, এইটুকুটা হচ্ছে 20 ফিট। আসলে এইটুকু যদি 20 ফিট হয়, এটাকে আসলে কি বলি? আর্ক লেন্থ না? জি এই তো বৃত্তের অর্ধেক, যে মানে এই যে জায়গাটা, এটাকে আর্ক লেন্থ তো বলি। জি ভাইয়া। এখন বলছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কয়ার অফ এ গার্ডেন, এইটার হচ্ছে এরিয়া কত? আচ্ছা, আমরা জানি পাই আর স্কয়ার, যেখানে 2 দিয়ে ভাগ হবে, রাইট? এটার এরিয়াটা। জি ভাইয়া, জি। এখন আমার দরকার আর, মিসিং অফ আর, তাহলে আর কেমনে বের করতে পারি? আমরা জানি আর্ক লেন্থ, যেহেতু আমি জানি আর্ক লেন্থের সূত্র কি? 2πr/2 θ/360 ইনটু 2πr। আচ্ছা, এখানে থিটার ভ্যালু কত? 180। 180।
আর এই আর্ক লেন্থে টোটাল 20 দেওয়া আছে, আমাকে হচ্ছে এদিকে 2 পাই আর। তাহলে দেখেন এই যে এটা যদি এটাকে কাটি 2 দিয়ে এটাকে কাটলে 2, আর আর হচ্ছে 20/পাই। বুঝতে পারছি? যদি হয়ে থাকে তাহলে পাই ইন্টু 20/পাই যদি করি, আর এটা হচ্ছে 2 থাকে, তাহলে আলটিমেটলি জিনিসটা দেখেন পাই ইন্টু 20 স্কোয়ার কত? 400, আর নিচে হচ্ছে পাই স্কোয়ার আর 2। তাহলে পাই পাই কাটা, তাহলে আলটিমেটলি থাকে কত? 200/। বুঝছি? ভাই এই জায়গা তো পিভিএস মেথে আপনি প্রত্যেকটা ডেটা চেক করবেন, এটার জন্য 0 হইতে হবে, এটার জন্য 0 হইতে হবে, এই এক্স এর বিলো 0 বসাইলে ওয়াই এর বিলো -60 হইতে হবে। এই তিনটা ডেটাই চেক করবেন, করে কোনটা যায়। বিটা চাইতেছেন, তাহলে বিটা আমরা চেক করি। যখন এক্স এর বিলো 0 বসাই, 0 0 বসালে ওয়াই এর বিলো কি 0 আসতেছে? ওয়াই এর বিলো কি -60 আসতেছে? যখন আমি এক্স এর বিলো 0 বসাবো, ওয়াই এর বিলো অবশ্যই আমরা কি এক্সপেক্ট করতেছি? -60 আসে। তাহলে আমরা কি এই 0 বসালে -60 পাইতেছি? ভাইয়া ওই উপরের ম্যাটটা একটু একটা জিনিস বলি। এখানে যে ভাইয়া ওই যে আপনার এনক্লোজ বাই 20 ফিট বললো যে আর্ক লেন্থটা, হ্যাঁ এটা এটা যদি পেরিমিটার বলতো তাহলে আমি তো ডিরেক্ট 2 পাই আর সমান 20 লিখতে পারতাম। হ্যাঁ, আমি ভাইয়া এই জায়গাটা ভুল করে অঙ্কটা শেষ করি। ভাই 2 পাই আর ধরে যদি করি তাহলে পেরিমিটার যখন হবে তখন এইটা হইতে হবে, এই যে এটা পুরোটা। হ্যাঁ, পেরিমিটারের অর্ধেক ধরলেও এটা হচ্ছে পেরিমিটারের অর্ধেক ধরে করতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, রাইট? পাই আর পেরিমিটারের সমান অর্ধেক ধরে যদি করেন পাই আর সমান 20 ধরতে পারেন, 20 আর আর সমান equal পাই to- বাই 20। হ্যাঁ, এটা এখন এই equal। জিনিসটা আসলে যদি আপনাকে কোন একটু এদিক সেদিক হয়, যেন ক্লিয়ার থাকেন, তাহলে এটা আসলে আসছে কোথা থেকে? আর্কলেন থেকে। কথা বোঝা গেছে? যদি আমাকে এইখানে 100% কোনটা না থাকে, এখানে কোনো থাকতো, হালকা এদিক সেদিক থাকতো, তাহলে আমাকে আর্কলেনতে যেত। বেসিক হচ্ছে আর্কলেন থেকে আসছে, বাট আপনি পেরিমিটারের অর্ধেক দিয়ে এটা করতে পারেন, যেহেতু এটা পুরোটা একটা পেরিমিটার, তার অর্ধেকটা নিচে, অর্থাৎ 2 পাই আর সমান 20 ধরলেও হবে। ঠিক আছে? আর্ক লেন্থের সূত্রটা আরেকটু একটু বলবেন? আর্কলেনদের সূত্র θ/360 ইন্টু 2 পাই আর। পাশাপাশি আর্ক আর্ক লেন্থ ধরে করছি 2 পাই আর বাই 2 20। এই জন্য ভালো আমি কি বেসিকে প্রবলেম না আপনি যেটা মিলে 95 মাইনাস 100 তো 5 হয়, আবার 10 মাইনাস 5 ও 5 হয়। আমি বেসিক তো ঠিক টাকা লাগবে। সমস্যা নেই, হবে। আচ্ছা, আগে ম্যাথ কমপ্লিট করি। The sum of the measure of the interior angle of a pentagon হচ্ছে p. p হচ্ছে sum of the angle of pentagon. pentagonের টোটাল অ্যাঙ্গেল। তাহলে আমরা সূত্র জানি, অ্যাঙ্গেল বের করার কিভাবে? মাইনাস 180 ডিগ্রি। তাহলে হচ্ছে n এর ভ্যালু বসাবো 5 minus 20 180 ডিগ্রি। তাহলে টোটাল কত পেন্টাগনের? 540। and the sum of the measure of the interior angle hexagon, তাহলে হেক্সাগনের কত আসে? তাহলে একটা একটু বাড়বে, কত এটা? কত কত? আপনি ভ্যালুটা বলেন। 720। আমাকে বলছে পি এর সাথে 180 যোগ করতে, তাহলে 180 যোগ করলে 720ই পাচ্ছি, রাইট? আর এইচ হচ্ছে 720 আছে, তাহলে आंसर হচ্ছে। কিন্তু ভাই এখানে তো রেগুলার হবে না, টোটাল অ্যাঙ্গেলে রেগুলার কোনো ইফেক্ট হবে? টোটাল যাই হোক না কেন, অ্যাঙ্গেল তো সেম, বাট যদি স্পেসিফিক একটা বলতো তাহলে রেগুলার ইফেক্ট পড়তো, রাইট? এই বেসিক আমরা কমপ্লিট করলাম না? টোটাল অ্যাঙ্গেল তো সমস্যা নেই, টোটাল অ্যাঙ্গেল বাঁকা বোকা যাই হোক, টোটাল অ্যাঙ্গেল তো 5টা অ্যাঙ্গেলের সেমই হবে, 540। বুঝাইতে পারছি? n-2 * 180 ডিগ্রি ডিভাইড বাই n, ওই সূত্রটা কখন ইউজ করা হয়? এটা হচ্ছে স্পেসিফিক এক একটা কোণের জন্য। 5টা বাহুর একটা বাহুর কোণ কত? মানে পেন্টাগনের একটা অ্যাঙ্গেল কত? ওটা বের করতে বললে আপনি ক্লিয়ার? ওই কথা বলেন, যে কোশ্চেন করছেন বুঝার পরে বলবেন বুঝছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি।
ওকে, দেন দুইটা ডেটা দিয়েছে উপরে, টম অ্যান্ড অ্যান্ড্রু। দিস মর্নিং টম ভিজিটেড 6টা আর অ্যান্ড্রু হচ্ছে 8টা। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাইছে, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা শর্টকাট কি বলছি, গ্যাপ দেখব, রাইট? যে কাছাকাছি আছে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম, যে একটু দূরে আছে গ্যাপের মধ্যে মানে মিডল ভ্যালুগুলো, এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো এখানে দেখতেছি যে টোটাল 8টার মধ্যে মিড ভ্যালু এরা এরা যে এরকম কাছাকাছি আছে, এদের কাছাকাছি দূরত্ব কি? এখানে দূরত্ব 2, এখানে 0, তাহলে কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি? ডেটাগুলো কে দূরত্ব বেশি আছে, এটা না এটা? টম। টম। তাহলে টমের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রবলেম ছিল। কার জন্য ইকো হচ্ছে আমি জানি না, যার ইকো হচ্ছে অফ করে দেবে। ভাইয়া একটু বলবো, জোরে বলেন, আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? এখন শোনা যাচ্ছে। বলছিলাম যে ভাইয়া আমি তো জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিডিয়ান থেকে আমার ভ্যালুগুলো কতটুকু ডেভিয়েট হচ্ছে, এটাই তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি যদি ওইটার মুড ধরি, উপরে টমের মুড হয় 8, নিচের অ্যান্ড্রুর মডও হয় হচ্ছে 8, মানে আমি যে জায়গাটায় ভুল করছি। এখন 8 থেকে 9 এর ডিফারেন্স হয় 1, আবার এখান থেকে 8 থেকে 7 এর ডিফারেন্স হয় 1, আবার 9 এর ডিফারেন্স হয় 1, আমি দিয়ে দিছি সি। এখন এটা সলিউশন এটা হচ্ছে, এখন আমার কথা হচ্ছে আপনাকে যা শিখাইতেছি তা শিখেন। সেটা কি, ডেটা যখন পাবেন প্রথমত হচ্ছে আমরা জাস্ট ডেটাগুলোর মধ্যে মিড ভ্যালু থেকে জাস্ট ডিসটেন্স দেখবো, এটা শর্টকাট, নট ফর্মুলা। ক্লিয়ার বুঝতে পারতেছি? এটা মিড আমরা ফর্মুলাতে যাইতে চাইতেছি না। এই যে যদি কোনো ডেটা খুব কাছাকাছি এবং এই দুই ডেটাটা যদি কাছাকাছি এবং এর মধ্যে ডিসটেন্স গ্যাপ নাই, এর মধ্যে ডিসটেন্স 2, তার মানে তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অবশ্যই সে ফ্ল্যাকচুয়েট আছে, সে বড়। যদি দেখেন দুইজনেরই সমান আসতেছে, এখানে আসতেছে 7 আর হচ্ছে 7, তখন হবে কি যে দুইটাই সমান, তখন আমরা দেখব পরের ডেটার সাথে কি সম্পর্ক। বুঝতে পারছি? পরের ডেটা এ খুব কাছাকাছি, আবার সে 7-এর থেকে 11, আবার একটা গ্যাপ, তার মানে এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অবশ্যই বড়। যদি দেখেন দুইজনেরই গ্যাপ সমান, সবগুলো ডেটা গ্যাপ সমান, তখন যার ডেটা বেশি তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি। দুইজনেরই গ্যাপ যদি প্রত্যেকটা ডেটা সমান থাকে, তখন যার ডেটা বেশি তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি বেশি। এই হচ্ছে শর্টকাট, এটা ইউজ করে আপনি যত ধরনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সব করতে পারবেন। সো আমরা এগুলো দেখেই করব আনসার, এখানে কোনো সূত্রতে যাব না, মিডিয়ানে যাব না, কিচ্ছুতে যাব না। আমরা এখানে ডেটা কাছাকাছি আছে, এখানে ডেটা গ্যাপ আছে, আমি আনসার এই দিব। বুঝতে পারছি? অ্যান্ড্রয়েড যদি আউটলেয়ারটা অনেক বড় থাকতো, তাহলে এই ক্ষেত্রে ধরেন তাহলে কি আমরা ডিসিশন নিতে পারতাম? যখন এক্সেপশনাল আসতো, যেমন এখানে 1 লাখ আসতো, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের এক্সেপশনাল, তখন আমরা ডিসিশন নিতে পারি না, আউটলেয়ার এখানে এইরকম আসবে না, তবে তখন আমরা ডিতে যাব, কারণ আমরা আউটলেয়ার ডিসিশন যেতে পারতেছি না, ঠিক আছে, প্রত্যেকটা। কিন্তু আমাদের ওই রকম আসবে না, আপনি কনফিউশন ক্লিয়ার থাকেন, আপনাদের দুইটা জিনিস আসবে, এক হচ্ছে এরকম আসবে, আর একটা সবগুলো ডেটা ভিন্ন, সবগুলোর ডিফারেন্স এরকম 7, 8, 9, এই 8, 8 এরকম থাকবে, তখন বুঝতে হবে ডেটা যার বেশি তার হবে। এই দুইটা প্যাটার্নই আসবে, ঠিক আছে? কোশ্চেন বলছে আরটি, এইটুকুর তুলনায় জিজ্ঞেস করছে এসটি, এইটুকু কে বড়। সো এইটুকু আর এইটুকু আমরা চাইলে বলতে পারি 180 - 2y, বাট আমি আসলে স্পেসিফিক ভাবে বলতে পারবো না ডেটা ভ্যালু কত, কোনো একটা ভ্যালু ডেটার ওয়াই এর ভ্যালু অথবা অন্য একটা ডেটা, এই ডেটাটাও জানতে হবে, কোনো একটা ডেটা আমার জানতে হবে। এটা বলতে পারবো 180 - 2y, এটা ওয়াই হয়তো বা, বাট এটা যদি আমি জানতাম তাহলে আমি 180 দিয়ে কোনো একটা বের করতে পারতাম। আমার এই কোনটা বেটা আমার মিসিং ফুললি, সো ফুললি মিসিং হলে আমি এখানে কম্পারিজন করতে পারবো? আচ্ছা, দেন হচ্ছে এখানে আপনাকে এক্স ওয়াই চাইছে, সো আমরা এখানে সরাসরি এক্স কমন নিতে পারি, এক্স প্লাস 1। সো এক্স এর একটা ডেটা 0, একটা ডেটা হচ্ছে -1, যেটা এটা থেকে একবার বড় আবার ছোট। দুইটা ডি হয়ে গেল, যে দুইটা ডি হয়ে গেল। কথা কি শুনেন না একবার বললে? প্রথম পার্টে শর্ট, এটা কিন্তু মানে জাতিগত না, আমি বলছি প্রথম পার্টে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে আমি দেখছি যে প্রথম পার্টে একটা ডি আসবেই, পরেরটাই না, ঠিক আছে? প্রথম পার্টে একটা ডি আসবেই, প্রথম 12টার মধ্যে। আমি কি বুঝতে পারছি? প্রথম 12টা, এই শুনতেছেন? জি ভাই, দেখায় দেখাইতে হবে।
শুনেন আমি কথাগুলো কি বলি শুনেন, একই কথা দুইবার রিপিট করতে হয়। দেখেন এটা মেথড পার্ট, এই চারটা প্রথম চারটার মধ্যে কি আসছে? একটা ডি আসছে, একের অধিক ডি পাইছেন? তার নাই। আমি যে কোনো কোশ্চেনে যাই, এটা আপনাদের এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনাদের ভুল, যাতে পরীক্ষা হলে যাতে কনসার্ন থাকেন যে একটা ডি আসে নাই কেন। এই যে এই ম্যাথের প্রথম চারটার মধ্যে কি আসছে? একটা ডি আসছে। যে কোনো ম্যাথে যায়, যে কোনো কোশ্চেনে যায়। এই যে ম্যাথের পার্ট, এটা প্রথম চারটার মধ্যে কি বুঝতে পারছি? কোশ্চেন আসবে আর এটা ওকে। ইচ অফ 8 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, কনজিকিউটিভ বলতে কি পরপর, ডিভাইডেড বাই 8 মানে 1 2 3 4 5 6 7 8, এদের যদি প্রত্যেকটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি, বলছে রেজাল্ট হচ্ছে রিমাইন্ডার যেটা পাবো সেটাকে রেকর্ড করবো। আচ্ছা 8/1 করলে রিমাইন্ডার কত থাকবে? 1ই থাকবে। ছোট ডেটাকে বড় ডেটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি থাকে? সেম থাকে। 2 3 4 5 6 7 এইটুকু পর্যন্ত সেম। 8/8 করলে রিমাইন্ডার থাকে না, 0। এখন বলছে তাদের এভারেজ, এই প্রত্যেকজনের এভারেজ করতে বলছে। তাহলে সবগুলো যোগফল ডিভাইডেড বাই 8। তাহলে আমরা সরাসরি 1 থেকে 7 পর্যন্ত যোগফল বের করতে পারি না? n+1 ডিভাইডেড বাই 2, 7 × 8/2, তাহলে হচ্ছে 4 7 28, রাইট? 28/8 কত আসে? 3.5। কোশ্চেন বুঝছেন? জি ভাইয়া। At a certain company 60% of the employee were department A, তাহলে একটা কোম্পানি টোটাল ধরেন 100, এর মধ্যে ডিপার্টমেন্ট এ তে আছে 60% and the remaining 40%, বাকি যে 40 জন আছে সেটা আছে ডিপার্টমেন্ট বি তে। ডিউরিং দ্য কোম্পানি রিঅর্গানাইজেশন, কোম্পানিটাকে আমি সুন্দর করে সাজাবো, সাম অফ দ্য এমপ্লয়ি ওয়ার মুভড ফ্রম এ থেকে বি, কিছু এমপ্লয়ি এ থেকে বি তে যাবে, নান ওয়ার মুভ ফ্রম বি থেকে এ, কেউ বি থেকে এতে আসবে না। দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি রিমেইন দ্য সেম, মানে 100ই থাকবে, টোটালটা 100 আছে, বাট কিছু এমপ্লয়ি এখান থেকে এখানে যাবে। কতটুকু যাবে এটা দেখি। ইফ দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইন দ্য ডিপার্টমেন্ট এ ডিক্রিজড বাই 30%, তাহলে এ তে যাওয়ার পরে এখন সে 30% ডিক্রিজ, তাহলে 30% ডিক্রিজ হওয়া মানে কি? বর্তমানে সে কত? 60 এর 10% কত? 10 এক করে আগাবে 6, 30% হচ্ছে 318, তাহলে 18 কমে গেল, তাহলে কত হলো? 42, রাইট? তাহলে এখানে 18 যদি কমে, এখানে 18 যোগ হলো না? জি ভাইয়া। তাহলে 58 হয়ে গেল। এখন কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ এমপ্লয়ি ইন ডিপার্টমেন্ট বি, তাহলে ডিপার্টমেন্টে আগে ছিল 40, এখন 58 হয়েছে। জাস্ট ইনক্রিজের সূত্র বলছে। ইনক্রিজের সূত্র কি? আবার একটু আগে বলছিলাম, 58 তাহলে এটা কত আসে দাঁড়ায়? 45%। কোশ্চেনটা বড়, বাট সমাধানটা কি বড় না ইজি? সহজ আছে। আচ্ছা, পয়েন্ট প্রিন্টার পি প্রিন্টস দ্য কনস্ট্যান্ট রেট x সেকেন্ড পার পেজ অ্যান্ড কিউ হচ্ছে কনস্ট্যান্ট রেট y সেকেন্ড পার পেজ। এখন বলছে এই বুথ প্রিন্টার রেসপেক্টিভ ওয়ার্ক, দুইটা প্রিন্টার যদি একসাথে কাজ করে তাহলে টোটাল তাদের হচ্ছে এক ধরনের কত, তাহলে হচ্ছে তাদের টাইম বাই হচ্ছে রেট, সো হচ্ছে 3600/x আর 3600/y, জাস্ট তাদের যোগফলটা। এখানে জাস্ট হচ্ছে আর কিছু চাই নাই, জাস্ট কনভার্সনটা, টোটালটা কত। উনি মনে হয় ভাইয়া যিনি পরীক্ষা দিছে উনি মনে হয় ফার্স্ট পার্টটা মনে ভাইয়া একটু খারাপ করছে। কেন? সেকেন্ড পার্ট একটু সহজ প্রশ্ন পাইছে। আচ্ছা, সো এখানে আপনি হচ্ছে দুইটা জিনিস ধরতে পারেন, পরম মান থাকলে আমরা একবার পজিটিভ একবার নেগেটিভ। তো পজিটিভ ধরলে জাস্ট 2 থাকে, x এর মান 0 থেকে ছোট, জি এইভাবে হবে। সো 4 থেকে ছোট, তাহলে 4 থেকে ছোট একটাই আছে, এইটা আর এইটা। আরেকটা জিনিস চেক করতে হবে, সো এইটাই आंसर হবে যে মাইনাস হলে মাইনাস প্লাস হয়ে যাবে, সো এটা 0 থেকে বড়, x থেকে বড়, ছোট ছোট। ভাইয়া এটার বেসিক একটু আবার বলেন, আমি এটা পারি না। পরম মান থাকলে দুইটা যেটা থাকে, একটা কি কি, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। সো একবার সাথে সাথে হচ্ছে পজিটিভ ডেটা বসবে, আরেকবার মানে হচ্ছে নেগেটিভ ডেটা বসবে।
ভাই ওইটা তখন সাইলেন্ট হবে, তখন সাইলেন্ট হবে। দুটা মাইনাস টুটার সামনে নিয়ে আসছে, -2 লেস দেন x -2 লেস দেন 2 এইভাবে চলে। হ্যাঁ ওইভাবে করতে পারেন, মানে জিনিসটা হচ্ছে একটা পরম মান ডিনোট করে দুইটা ডেটাকে, বুঝাতে পারছি? এক হচ্ছে x2 আর এক হচ্ছে x-2, বুঝা গেছে? বুঝছি ভাই। আচ্ছা, অ্যাঙ্গেল এ মেজার্স আর ডিগ্রিজ। অ্যাঙ্গেল এটা হচ্ছে আর কে ডিনোট করে। দ্য কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বলতে বোঝায় মেজার্স 90 মাইনাস আর ডিগ্রি। কমপ্লিমেন্ট হচ্ছে 90 মাইনাস আর এন্ড সাপ্লিমেন্ট হচ্ছে 180 মাইনাস আর। ইফ দ্য মেজার্স এ ইজ, এ যেটা আর হচ্ছে গ্রেটার দেন দ্য মেজার অফ কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল যে তার থেকে বড়, তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কত ছিল? 90 মাইনাস আর, তাহলে 90/2 আর, তাহলে আর ভ্যালু হচ্ছে 45 থেকে এটা, তাহলে আলটিমেটলি ওই যে 45 থেকে বড়, উল্টা গ্রেটার দেন, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 45 থেকে বড়। এখন সাপ্লিমেন্টের হাফ থেকে ছোট, তাহলে 180 মাইনাস আর কোথায় গেল প্রশ্নটা? লেস দেন কার থেকে? 1/2 অফ দ্য সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। তাহলে লেস দেন সূত্র কি? এটা না, এটা 1/2 অফ দ্য সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। তখন এই পাশে হচ্ছে ভুল করছি, এটা গ্রেটার ভাই। এটা হবে, এটা হবে, ঠিক আছে? তাহলে ওই পাশে যাবে 2 আর, আর এই পাশে হচ্ছে 180 মাইনাস আর। এটা যদি এই পাশে আসে তখন আসবে হচ্ছে 3 আর 180 আর 8 দিয়ে ভাগ করলে 60, তাহলে 60 এবং 45। জাস্ট হচ্ছে কথার মারপেসটা ধরবেন, এই এ মানে হচ্ছে আর, আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 90 মাইনাস আর, সাপ্লিমেন্ট হচ্ছে 180 মাইনাস আর, দেন আপনি হচ্ছে এটাকে কনভার্ট করবেন। জিরো XYZ আর কনজিকিউটিভ ইন্টিজার, মানে একের পর এক। ইফ 13 ইজ অ্যাডেড টু ইচ অফ দ্য ইন্টিজার, প্রত্যেকের সাথে 13 অ্যাড করব, দেন দ্য মিডিয়ান অফ দ্য রেজাল্টিং ইন্টিজার ইজ 3 টাইমস, মানে মিডিয়ান যেটা পাবো সেটা হচ্ছে 3 গুণ অফ লিস্ট XYZ। XYZ এর যে নিচেরটা আছে x এর যেটা কমন, এটা 3 গুণের সমান। উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য মিডিয়ান অফ XYZ, তাহলে মিডিয়ানটা কত আসলে? আচ্ছা, তাহলে মিডিয়ানের এই লিস্টটা 3 গুণের সমান নিতে পারি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এইখানে যে ডেটা আছে আমরা আসলে ধরি যে এটা 6 7 8 ধরলাম, ধরলে তাহলে প্রত্যেকটার সাথে যদি 13 করে অ্যাড করি তাহলে কত হলো আসলে? 19 20 20 21। তাহলে এটার মিডিয়ান হইলো কত? এটা 20। তাহলে 20টা কি 6 এর 3 গুণ? 3 গুণ হয় নাই। তাহলে আমরা দেখি এটা যদি 7 8 9 দেই, তাহলে এটা কি হলো? 20 21 22 না? জি ভাই। তাহলে তাদের মিডিয়ান কত? 21। আর এ আমাকে জিজ্ঞেস করছে এই মিডিয়ানটা হইতে হবে এই লিস্ট ভ্যালু, লিস্ট x এর 3 গুণ। দেখেন তো x এর 3 গুণ পাইছি। তাহলে এদের মিডিয়ান এখন কত দাঁড়ালো? XYZ এর 8 বুঝা গেছে? আচ্ছা, এখানে চাইছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ সাম অফ দ্য এটা, তাহলে সাম হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে 13 হচ্ছে 13 10, তাহলে এটা কি হবে? 3 এর উপরে পাওয়ার থাকলে কি হয়? 3 স্কয়ার। 3 স্কয়ার। আর এই 7 এর উপর 7 7 স্কয়ার। তাহলে হচ্ছে 7 3 স্কয়ার 9 আর 7 স্কয়ার 49। 48। তাহলে টোটাল কত? 48 কেন? 49। 58 টোটাল কত? 58 58 8 থাকবে। আচ্ছা, অফ দ্য 150 স্টুডেন্ট ইটে, তাহলে একটা 150 জন স্টুডেন্ট আছে এটা সার্টেন স্কুল, 55 আর টেকিং ম্যাথ, তাহলে এর মধ্যে 55 নিয়েছে ম্যাথ, আর 90 নিচে হচ্ছে ইংলিশ, 10 নিচে হচ্ছে বোথ। উইচ অফ দ্য ফলোইং স্টুডেন্ট মাস্ট বি ট্রু, কোনটা হচ্ছে? বোথ হচ্ছে এটা, তাহলে মাস্ট বি ট্রু কোনটা জিজ্ঞেস করছে? মাস্ট বি। দ্য নাম্বার অফ ইজ টেকিং নেইদার অর নর, তাহলে আমরা এখান থেকে নেইদার নর বের করতে পারি না সূত্র দিয়ে? টোটাল সূত্র কি? টোটাল প্লাস বি প্লাস বি মাইনাস মাইনাস বোথ 10 প্লাস নেইদার। তাহলে এখান থেকে নেইদার কত বের হয়? 15 দ্য নাম্বার অফ স্টুডেন্ট টেকিং ইংলিশ, যেটা ইংলিশ নিছে বাট ম্যাথ নেই নাই, এটা বলছে 80। আচ্ছা, এটা শেড তাহলে এখানে টোটাল নিছিল 10 বোথ, তাহলে বোথ তো এখানে সেম ম্যাথও নিছিল নাকি? তাহলে এখান থেকে অরিজিনালি হচ্ছে ইংলিশ নিছিল কতজন? 90 minus 10 18। তাহলে ঠিক আছে।
দ্য নাম্বার অফ স্টুডেন্ট টেকিং ম্যাথ, যারা ম্যাথ নিছে, তাহলে ম্যাথ অরিজিনাল নিছে কত 45 না, জি ভাইয়া। বাট নট ইংলিশ, এটা হচ্ছে 45 ইজ লেস দেন, লেস কম দ্য নাম্বার অফ টেকিং ইংলিশ বাট নট ম্যাথ, কমই তো নাকি, একটা 80 একটা 45, তিনটাই হবে। বুঝছি? জি বুঝছি ভাই। ভাই কল শেষ হয়ে গেছে। ভাই টাইম ইজ ডান, আরেকটাতে যাওয়া লাগবে। ওকে আসেন। ওকে, ওকে সো এখানে বলছে দ্য ইকুয়েশন অফ লাইন কে ইজ দ্য এক্স ওয়াই প্লেন, যেখানে আছে সেখানে বলে দিছি ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 8 হচ্ছে এটা, এল ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারের, আচ্ছা তাহলে হচ্ছে আমরা জানি এটার একটা ঢাল বের করতে পারবো, আর পারপেন্ডিকুলার হচ্ছে মানে সমান ইয়ে বলে m1 m2 দুইটা ঢালের -1 এর গুণফল, তাহলে যদি একটা ঢাল জানি আর একটা ঢাল হচ্ছে কি আর উল্টাটা, মাইনাসের উল্টাটা, রাইট? জি ভাইয়া। সো আমরা জাস্ট এই সমীকরণ থেকে ঢাল বের করতে পারি, সেটা কি ঢাল কি 4y, এটা যদি রাখতাম তাহলে -3x -3/4 হচ্ছে ঢাল, তাহলে আমরা হচ্ছে y ইজ ইকুয়াল টু কি -3/4, 4 তাহলে পারপেন্ডিকুলার হলে তাহলে আরেকটা ঢাল কি, 4/3 অরিজিনাল ঢাল কত, 4/3, রাইট? উল্টা নেগেটিভ নাকি? জি। তাহলে পারপেন্ডিকুলার বললে আমরা ঢালটাকে উল্টাই দিব, নেগেটিভের উল্টাই দিব, তাহলে হয়ে গেল, তাহলে ঢাল পাইছি। এখন আমরা একটা যদি বিন্দু দেওয়া থাকে এবং ঢাল জানি, তাহলে আমরা একটা সমীকরণ লিখতে পারি, y minus তাহলে y1 y minus y1 into m into x minus x1 x1, এটা হচ্ছে সূত্র। যদি আমার বিন্দু থাকে এবং ঢাল থাকে, সেই ক্ষেত্রে বিন্দুটা দেওয়া আছে 0 -2, তাহলে হচ্ছে আমি যদি লিখি যে y -2 প্লাস 2 আর m এর ভ্যালু 4/3 আর x এর ভ্যালু x minus 0, এইটুকু এটা দেওয়া আছে। বাট এই ক্ষেত্রে বলছে x ইন্টারসেপ্ট বলে y এর ভ্যালু কি হবে, 0 হবে, তাহলে এই ক্ষেত্রে এটার ভ্যালু 0, 0 প্লাস 2 4/3 আর x, তাহলে দেখেন তো x এর 3 দুগুণে 6, 6/4 x হবে, তাহলে আলটিমেটলি কি 3/2। তাহলে পুরো জিনিসটা বলছে একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে সমীকরণ থেকে ঢালটা বের করবেন, করে পারপেন্ডিকুলার মানে ঢালটা হচ্ছে তার উল্টা নেগেটিভ হয়ে গেল। দেন একটা বিন্দু দেওয়া থাকলে এবং ঢাল যদি জানি, তাহলে আমি একটা সমীকরণ করতে পারি y minus y1 ইকুয়াল টু m into x minus x1, যেই ক্ষেত্রে যেহেতু এখানে বলে দিছে x ইন্টারসেপ্ট, সেই ক্ষেত্রে y এর ভ্যালু 0, যদি এখানে বলতো y ইন্টারসেপ্ট তাহলে x এর ভ্যালু 0 বসাইতাম, দেন অন্যটা পাইতাম। ক্লিয়ার? ভাইয়া ম্যাথের প্রসিডিউর ঠিক আছে, কিন্তু এই টাইম ভাইয়া মেইনটেইন করতে পারি না, পুরোটা বুঝছি কিন্তু সময়ের কারণে পারতেন, তার কথা ছিল এই যে আমি যে করছি কতক্ষণ লাগছে, ভাই এটা এক্সাম পরীক্ষার মাধ্যমে আসবে, এক্সাম পরীক্ষার পেজ প্রেসার দেওয়া হয়, কাট পেন্সিল বড় এক পেজ, হ্যাঁ কিরকম পেজ দেওয়া হয় বলে আনলিমিটেড, লিখেন বসে বসে, লিখেন বসে বসে, আনলিমিটেড তারা দিবে, ঠিক আছে? এটা y কিন্তু mx plus c দিয়ে করা যাবে তো, y is equal to mx plus c, ওইটা তো ভাই ওই যে 4x minus 3y plus k ওইভাবে করা যাবে। হ্যাঁ ওইভাবে করতে পারেন, কিন্তু করেন যেভাবে পারেন। ওকে, দেন এখানে চাইছে ফর ওয়ান টস অফ এ সার্টেন কয়েন দ্য প্রবাবিলিটি অফ আউটকাম, হেড হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, হেড যদি হাফ হয় টেলও কি হাফ, যেহেতু আমার কাছে দুইটার জিনিসই আছে, হেড অথবা টেল, হেড যদি 50% হওয়ার সম্ভাবনা থাকে, টেলও কি আমার 50% হওয়ার সম্ভাবনা আছে। এখন বলছে কয়েনটাকে আমি 4 বার করব, আচ্ছা দ্য প্রবাবিলিটি অফ দ্য আউটকাম দ্যাট উইল বি হেড অ্যাট লিস্ট 3 বার, 4 বার করার পর অ্যাট লিস্ট কতবার পাইতে হবে, হেড 3 বার, আচ্ছা 4 বার যদি হয় 4 বারই হেড হইতে পারে, রাইট? তাহলে 4 বারের জায়গায় আমি হচ্ছে একবার 3 বার হেড একবার টেল হইতে পারে,
আবার হইতে পারে যে প্রথমটা হেড, পরেরটা হেড, পরেরটা টেল, পরেরটা হেড, এরকম হইতে পারে। আবার এটা হইতে পারে, আবার এটাও হইতে পারে। তাহলে টোটাল কয়ভাবে হইতে পারে? কয়ভাবে? 5 ভাবে, এট লিস্ট 3 বার। বড় তো হইতেই পারে, তার মানে 5 ভাবে না টোটাল হেড। আচ্ছা, এখন দেখেন এইটা যদি যে কোনো একটা যদি আমি চিন্তা করি, যে কোনো একটা, তাহলে এটার প্রবাবিলিটি কত? হাফ। এটারও কত? হাফ। এটারও হাফ, এটারও হাফ। তাহলে টোটাল প্রবাবিলিটি হচ্ছে টু দি পাওয়ার 4 না একটা? তাহলে এরকম কয়টা পসিবিলিটি আছে? 5টা। বুঝা গেছে? ওকে, সো আমরা হচ্ছে ভার্বালে যাই। আচ্ছা, ভার্বালে যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু আমরা চেষ্টা করি হচ্ছে এসি গুলাকে কিভাবে কারেকশন করি, সো এসি গুলোর জন্য আমরা একটা কিছু টেকনিক শিখবো, সেটাকে আমরা ম্যাথ স্ট্র্যাটেজি বলি। সো ম্যাথ স্ট্র্যাটেজি বললেই এটাকে আমরা বেশি আয়ত্ত করার চেষ্টা করবো, তাহলে আমাদের এসি গুলা কারেকশন লেভেল বাড়বে। তো ম্যাথ স্ট্র্যাটেজি কি? প্লাস মাইনাসের খেলা। আপনি যত বেশি প্লাস মাইনাস শিখবেন তত বেশি আপনি কারেকশন করতে পারবেন। সো আমার পরীক্ষা হলে খুব একটা যে আপনার প্রশ্ন বুঝে অনেক বেশি ডিপ যেতে হবে এরকম না। প্রথমত আমার পেয়ারটা জানতে হবে, দেন প্লাস মাইনাসের খেলা। প্রথমত আমি পেয়ার করব। পেয়ার কি কি? ইনসুলেটেড আর বাফার, নেগেটিভ একটা পেয়ার, আর কোনো কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে আমি এটাই আনসার হইতো, বাট আমি দেখি এবার হচ্ছে পজিটিভ নেগেটিভ খেলা। আমি দেখবো জাস্ট এই পুরো কোশ্চেনের মধ্যে নেগেটিভ ভাইব ওয়ার্ড কোনগুলো আছে সেগুলোকে কাটাকাটি করে একটা জিনিসে আসবো। কোলন আছে, কোলনের পরে যা বলতেছে সেম আসার কথা, এরপর আমি নেগেটিভ কাটবো। আচ্ছা, সেই কি একটা নেগেটিভ কথাবার্তা না? সেই ওয়ার্ডটা, তাহলে এটাকে একটা নেগেটিভ ধরবেন। নট উইথ স্ট্যান্ডিং, এটা একটা নেগেটিভ, নট আছে, তাহলে এই দুইটা নেগেটিভ গেল। আর কমা আছে এই পাশে, হি ওয়াজ এ কাইন্ডলি উমেন অফ এ জেন্ডার, তাহলে এই পাশে একটা কি আছে? পজিটিভ। আচ্ছা, এই পাশে দুইটা নেগেটিভ মিলে কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। তাহলে টোটালটা আসলে কি বলতে চাইছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, টোটাল যদি পজিটিভ হয় তাহলে উপরে আসবে, তাহলে উপরে পুরোটা মিলে কি হইতে হবে? পজিটিভ। তার মধ্যে দেখেন এখানে ল্যাক অফ, এটা কি পজিটিভ না নেগেটিভ? তাহলে এখানে যদি নেগেটিভ থাকে তাহলে আর কোনো এখানে আবার কি হইতে হবে? পজিটিভ হতে গেলে পুরোটা নেগেটিভ হতে হবে। তাহলে দেখেন আমি কি কোশ্চেন পড়ছি? আমরা পড়ি নাই, তারপরেও কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ আমরা পেয়ার পর্যন্ত ডু করতে পারছি না? জি পারছি। সো এই জিনিসটাকে আমরা বিল্ড আপে আনতে হবে। এখন আমরা যদি যাই যে হার শেকি ভয়েস অফ নট স্ট্যান্ডিং, এটা পুরোটা, বাট হি ওয়াজ এ কাইন্ডলি ওমেন উইথ এ জেন্ডার অফ এ মিউজিক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পজিটিভ বলছে পুরো জিনিসটা মিলে, তাহলে আমাকে ইট ইজ ইজি টু সি ওয়াই দ্য স্পেয়ারিং সিঙ্গার ওয়াজ, সিঙ্গারটা কীরকম, দ্য অ্যাওয়ারনেস অফ ল্যাক অফ ট্যালেন্ট, তাহলে একটা নেগেটিভ এখানে বলছে, তাহলে এখানে অবশ্যই আর একটা নেগেটিভ হবে, তাহলে পুরো জিনিসটা মিলে একটা পজিটিভ একটা ভাইব আসবে। সো এইটা গেল। এখন আমি পরেরটার ক্ষেত্রে আপনাদের সেম কাজ করব। দেখেন, প্যারা বেশি নিব না, যেন হচ্ছে আমরা ম্যাথে মানে ভার্বালে খুব একটা খারাপ না হয়। আচ্ছা, ডিসডেইন এবং কন্টেম্প্ট, এটা কি নেগেটিভ, রাইট? ফ্যাশন আর ফরবোর, এটা কি পজিটিভ। পজিটিভ। আচ্ছা, নেগেটিভ এবং পজিটিভ বুঝতে পারছি, রাইট? ওকে, আমরা দ্যাট জানি, দ্যাট একটা কানেক্টর না? দ্যাটের আগে পরে কি হয়? দ্যাটের আগে পরে কি হয়? একই হয়। দ্যাটের আগে কি রকম আছে? পজিটিভ না নেগেটিভ? নো সারপ্রাইজ। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে কি হবে? নেগেটিভ। বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা জাস্ট এই শিক্ষাটা শিখতেছি, পরে আমরা ব্যাখ্যাতে যাব। হ্যাঁ, কি দ্যাট কি কাজে? দ্যাটের রুলটা শুনতে চাচ্ছে আপু। আচ্ছা, দ্যাটের আগে পরে সেম জিনিস হয়। দ্যাটের আগে যে ভাইব দেয় পরেও সেম ভাইব দেয়, ঠিক আছে? কি বলতেছেন বুঝি না। আচ্ছা আচ্ছা, এটা আমরা গেল। আমরা হচ্ছে এইটা এখন আপনাদের দেখব। দেখেন, মকারি এবং স্যাটায়ার এটা হচ্ছে নেগেটিভ, আর আইডিয়ালাইজেশন এবং রোমান্টিজম পজিটিভ। এগুলো কিন্তু ভোকাব পড়তে পড়তে শিখতে হবে। দেখেন, আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ বের করতে পারলে আমাদের জন্য কিন্তু ইজি। এখন আসি, দেখেন এখানে একটা গ্যাপ আছে, আমার এখানে কমা আছে। হ্যাঁ,
পজিটিভটা নেগেটিভ এটা বুঝতে হবে। আচ্ছা কমাও কি কি ডিফেক্ট দেয় আমাদের? সেম ভাইব দেয়। সেম সেম ভাব দেয়। তাহলে আমরা এই পাশে আসি, যেহেতু এখানে গ্যাপ আছে, দেখেন হো রিপ্রেজেন্টেড অ্যাজ এ মোরাল অ্যান্টিটিউড, মানে মোরাল অ্যান্টিটিউড মানে ভালো একটা প্রতিষেধক হিসেবে কাজ করে। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কি পেয়ার দিব? প্লাস পজিটিভ। রিয়েলিজম এবং রোমান্টিসিজম। বোঝা গেছে? আচ্ছা এখন এটা আপনাদের জন্য আমি রাখতেছি, আপনারা হচ্ছে আমাকে বের করে দিবেন। এখানে আছে কি প্রিসেন আর হচ্ছে ফোরসাইট নাকি? পজিটিভ একটা পেয়ার, আর কিছু আর নাই। আচ্ছা তার মানে হচ্ছে আগাম কোনো কিছু জানা, আগাম, তাই তো? পেয়ারটা মিনিং কি? আগাম কোনো কিছু জানা বা প্রফিটিক, বুঝতে পারতেছি? সো পরীক্ষা মাস্ট বি, এখানে যা পেয়ার আছে নোট করে করে একদম ঠুটস্থ আত্মস্থ ঠুটস্থ সব করে ফেলতে হবে পরীক্ষার পরে, পরীক্ষা দিয়ে, কারণ এইখান থেকেই তো আসবে। সো এগুলো পেয়ার না পারলে কি আমি কমেন্ট করতে পারবো? সো পেয়ার করতে হবে। এখন দেখেন কুলনের পরে যা হয় সেম আসে না এখানে? সেম তো আসে নাকি? ওয়াজ মানে ইকুয়াল। দেখেন বলছে এক্সটেন্সিভ মেন গ্রুপ ফরেস্ট হ্যাভ কাম টু ডিসপ্লেস মেনি প্রি এক্সিস্টিং। এটা কোনটার সাথে যায়? প্রি এক্সিস্টিং মানে কি? তো মানে আগেই এক্সিস্ট আগে তো, তাহলে এটা কি আগে থেকে করে না? পেয়ারটা ফোরকাস্ট করা তো। তাহলে এই দেখেন পুরো জিনিসটা করতে কি আমাদের খুব বেশি কঠিন করতে হয়েছে? ভাইয়া ওইটা কঠিন তো লাগে না ভাইয়া, এই পেয়ারই তো মাথা খারাপ করে গেলে। সো পরীক্ষার এটা ভুল করবেন ঠিক আছে, বাট এগুলো পেয়ারগুলো মুখস্থ করে ফেলতে হবে, ভুল হইলেও যাতে পেয়ারগুলো পারেন। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা ওয়ান ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা পজিটিভ গুলাকে খুব পজিটিভ নেগেটিভ বুঝবো, দেন আমরা কোশ্চেনে যাব। কোশ্চেন বলছে সো দ্যাট, আমরা জানি কি সো দ্যাট হচ্ছে কি আমাদের সেম জিনিস। দ্যাটের পরে যদি নেগেটিভ বা পজিটিভ হয়, দ্যাটের আগেও কি হবে? সেম হবে। তাহলে দ্যাটের পরে দেখেন দে কুড ইজিলি বি পারফর্ম ওয়েল অ্যাসলিপ, মানে তারা এই কাজটা করতে পারবে যখন ঘুমিয়েও থাকে তখনও করতে পারে। তাহলে কি যে কাজটা খুব ক্ষুদ্র না? মানে এমন একটা কাজ যেটা সে ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবে, আমরা বলি না? জি। তাহলে এখানেও কি কাজটা কিরকম হবে? সরু বা ক্ষুদ্র নাকি? হ্যাঁ। তাহলে ক্ষুদ্র কোনটার সাথে যায়? এক্সিগুয়াস। মাল্টিফেরাস মানে ভিন্ন 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 ধর্মী, এটা কি ক্ষুদ্রের সাথে যায়? যায় না। অনারাস হচ্ছে জটিল বা কঠিন, কঠিনের সাথে যায় ক্ষুদ্র? আচ্ছা ইজি গোয়িং মানে এনগেজিং, এনগ্রোসিং মানে কি যায় না? ইনস্ক্রেডিবল হচ্ছে দুর্বুদ্ধ, দুর্বুদ্ধের সাথে যায়? যায় না। অনারাস আর ইনস্ক্রেডিবল একই জিনিস। আর এনগ্রোসিং মানে কি? গ্রোসিং। আচ্ছা এটা দেখে নেবেন। সো এক্সিয়াস মানে হচ্ছে টেনিয়াস বা সরু, ক্ষুদ্র, অল্প। তাহলে এর যে এটা জিনিসটা হচ্ছে এত ক্ষুদ্র যে সে ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারে। জিনিসটা বুঝছি? এই বারবার ঢুকছেন, কথা চুপ হয়ে গেছে, আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। পেয়ারই কি মনে হচ্ছে? পেয়ার পারলে পেয়ারই ইজি। হ্যাঁ পেয়ার পারলে ওই কোশ্চেনগুলো ইজি এবং ইজিলি হিট করা যায় এবং স্কোর বেড়ে যায়। কেন আমি পেয়ার নিয়ে লাফাই বুঝাইতে পারছি এখন? অন্যগুলা কারেকশন থেকে পেয়ারে কারেকশন করা অনেক ইজি, এবং পেয়ারে কারেকশন করলে আপনি 150 পর্যন্ত ইজিলি লাভ দিতে পারবেন। এবং পেয়ার পারলে আপনি এগুলো পারবেন, কারণ পেয়ারে জাস্ট প্লাস মাইনাসের হিসাব, এবং প্লাস মাইনাসের হিসাব সহজ না? ওকে। ইট ইজ ক্লিয়ার কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন যেহেতু বলছে, তাহলে এই কমা এবং এই কমার মধ্যে সম্পর্ক কি রকম হবে? তাহলে অপোজিট হবে। অপোজিট হবে। তাহলে পেয়ারে যেটা আছে অপোজিট। এখন আমার একটা শর্টকাট মনে রাখেন, আপনার পরীক্ষায় একটা অথবা দুইটা একের অধিক এই ডাবল ব্ল্যাঙ্ক আসবে যেখানে আপনি সিনোনিম অথবা অ্যান্টোনিম বসালে আপনার আনসার হয়ে যাবে। আপনি যদি কোশ্চেন না ধরতে পারেন, কিছু না বুঝেন, আপনি খুঁজবেন যে একটা ব্ল্যাঙ্কের সাথে একটা ব্ল্যাঙ্কের সিনোনিম বা অ্যান্টোনিম আছে কিনা। ঠিক আছে? আন্দাজি যখন দাগায় আসবেন কি দাগায় আসবেন, আন্দাজি না দাগায় কি দাগায় আসবেন? সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অথবা অ্যান্টোনিম দাগায় আসবেন। তাহলে পসিবিলিটি হওয়ার সম্ভাবনা কি? মানে 50, অন্তত দুইটা থেকে একটা হবেই। শুধু ডাবল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে বুঝা গেছে? এই জায়গায় বুঝতে পারছিলাম যে এই জায়গায় মানে অপোজিট হবে, কিন্তু পেয়ারটা মানে ওকে এবার আসি। ক্লিয়ার কন্ট্রাডিকশন অফ ডকুমেন্টারি ফ্লেমিং কনভেনশন অফ জিওগ্রাফিক্যাল। তাহলে ক্লিয়ার একটা হচ্ছে ক্লিয়ার কন্ট্রাডিকশন আছে, কোন একটা হচ্ছে ক্লিয়ার মানে একটা ক্লিয়ার আর একটা হচ্ছে ক্লিয়ার না। কথা বুঝছেন? তাহলে দেখেন কন্টিনিউটির সাথে জেনেরিক এটার সাথে যায় না, স্ট্যাটিসের যেটা স্পেসিফিসিটি মানে কি একদম ক্লিয়ার না? একটা ক্লিয়ার আর একটা যদি ক্লিয়ার হয় আরেকটা কি হবে? গতানুগতিক। গতানুগতিক কোনটা? জেনেরিক।
বোঝা গেছে? তাহলে এটা একটা একটা অপোজিট পেয়ার না? ভাইয়া আমি এখানে ভাবছিলাম কি ওই যে কন্ট্রাডিকশনের একটা সিনোনিমসটা আইরনি, আমি ওইটাই দিছিলাম। না, প্যারাডক্স। এভাবে যাবে না। কন্ট্রাডিকশন বা কোনো কিছু কন্ট্রাস্ট বা এগুলো দিয়ে বুঝায় একটার একটা পেয়ারটা উল্টাবে। ও ভাইয়া স্পেসিফিসিটি আর জেনেরিক তো ভাইয়া সিনোনিমসে না লাগে। বুঝে কি আছে? হ্যালো, জি ভাইয়া। ওকে। সো 3 ব্ল্যাঙ্কে এখানে বলছে যে গ্রিন হাউস গ্যাসেস ইমিটেড ইনটু দ্য অ্যাটমসফিয়ার ওয়ার ভার্চুয়ালি পার্মানেন্ট। তাহলে গ্যাসটা অবশ্যই কি হয়ে গেছে এখন? পার্মানেন্ট হয়ে গেছে, মানে অনেক অলরেডি ছড়ায় টড়ায় পার্মানেন্ট হয়ে গেছে। বিকজ দে আর, যেহেতু এটা পার্মানেন্ট হয়ে গেছে তাহলে এটা কি হবে? অলরেডি ডিসপার্স হয়ে গেছে না ইভেনলি সব জায়গায়? কারণ সব জায়গায় পার্মানেন্ট হয়ে গেছে। এখানে তার এমন না যে গ্রাজুয়ালি এখন বাড়তেছে, এমন তো না হচ্ছে ইনডিফারেন্টলি, মানে উদাসীন বা অল্প অল্প করে পারসেপশন হইতেছে। এটা অলরেডি কি হয়ে গেছে? ডিসপার্স হয়ে গেছে সব জায়গায়। বুঝা গেছে? যেহেতু এটা এন্ড আছে, এন্ডের আগে পরে সেম ভাইব হবে না? আচ্ছা, দিয়ার ইফেক্ট যেহেতু কমা আছে তাহলে অবশ্যই এটা সেম হবে। তাহলে যেহেতু এটা অলরেডি অ্যাটমসফিয়ারে চলে আসছে তাহলে এটা কিরকম ইফেক্টটা কিরকম হয়েছে? গ্লোবাল। গ্লোবাল, যেহেতু সব জায়গায় অলরেডি সরে গেছে। আচ্ছা, দিস ফ্যাক্ট নেসেসিয়েট দ্যাট দ্য পলিসিস রিলেটেড টু গ্রিন হাউস গ্যাসেস ডিফার ফ্রম পলিসিস রিলেটেড টু দ্য, আচ্ছা ইফেক্ট আর কিরকম? এন্ডের আগে পরে কি হয়? সেম হয়। যদি টেম্পোরারি হয় তাহলে এখানে কি টেম্পোরারি? কোনটা টেম্পোরারি মানে কি? লোকাল। লোকাল। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, প্যাসেজ পড়েন কি একজন? পড়েন। ওই কেউ কি অ্যাসিস্ট করেন?
হ্যাঁ, হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে। আচ্ছা, recently controversial feelings were released that suggests that the amount of carbon dioxide absorbed by United States forest might be greater than the amount emitted by the nation's fossil fuel combustion. ওকে, তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে মানে একটা কন্ট্রোভার্সিয়াল ফাইন্ডিং হয়েছে যে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব বাই দ্য ইউনাইটেড স্টেটের যে ফরেস্ট গুলো আছে সে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে might be greater than the amount emitted by the nation's fossil fuel combustion. তার মানে হচ্ছে যে এটা হচ্ছে গ্রেটার দ্য অ্যামাউন্ট অ্যাবজর্ব করে যারা ওই যে আপনার ফরেস্টে যে ফরেস্টটা বেশি অ্যাবজর্ব করে বরঞ্চ হচ্ছে যেটা হচ্ছে ফসিল ফুয়েল থেকে যেটা বের হয় তার থেকে বেশি তারা অ্যাবজর্ব করতেছে যে ইউনাইটেড স্টেটসের যে ফরেস্টটা আছে, ঠিক আছে, যখন হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলগুলো ইউজ করে অর্থাৎ ডিফরেস্টেশন ইউজ করে যে পরিমাণ মানে আমার ক্ষতি হওয়া উচিত ছিল তার থেকে বেশি হচ্ছে অ্যাবজর্ব করতেছে। এটা তার হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ফাইন্ডিং বলছে, রাইট? আচ্ছা, এই যে একটা ফাইন্ডিং বলছে যে তারা বেশি ইউজ করতেছে, তার জন্য দিস কনক্লুশন হ্যাজ টু অ্যাস্টনিশিং ইমপ্লিকেশন, দুইটা সে হচ্ছে সমাধান পাইছে, কনক্লুশনে আসতে পারছে। কেন হচ্ছে এই কথাটা তারা বলতে চাইছিল? ফার্স্ট পড়েন। First, the United States may be directly contributing to rising atmospheric level of carbon dioxide. তাহলে সে বলতেছে হয়তো বা ইউনাইটেড স্টেটস সরাসরি কার্বন ডাইঅক্সাইড বাড়ানোর জন্য দায়ী না, তাই তো? তাহলে ও মানে সে আসলে তাকে সাপোর্ট করে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, যে ফসিল ফুয়েলের যে কন্ট্রাডিকশনটা আছে যে সে আসলে বেশি করতেছে বরঞ্চ হচ্ছে যারা হচ্ছে কনজাম্পশন করতেছে তার ফরেস্টটা সেটা বেশি, সেক্ষেত্রে এসে কারণটা দেখা যাচ্ছে যে হয়তো ইউনাইটেড স্টেটস সরাসরি বেশি কার্বন ডাইঅক্সাইড সে প্রডিউস করতেছে না, এই জন্যই হয়তো বা তারা মানে বেশি হইতেছে, যে অনেক বেশি কনজাম্পশন হয়ে যেতেছে গাছ থেকে। Second, the atmosphere seems to be benefiting from young forests, which are particularly efficient at absorbing carbon dioxide. আচ্ছা, আর সেকেন্ড বলতেছে হয়তোবা যে আমার যে ইয়োটা আছে, যে গাছগুলো আছে, যে গাছগুলো আছে ইয়াং গাছগুলো, সেগুলো বেশি হচ্ছে অ্যাটমসফিয়ারের জন্য বেনিফিট, এই জন্য কার্বন ডাইঅক্সাইডগুলো তারা নিতে পারতেছে, ঠিক আছে? এটা তার ফাইন্ডিং এ সে বলছে, মানে উপরটা সাপোর্ট করছে যে ইয়াং উপরের কথা সবগুলোকে সাপোর্ট করে করে আসছে। আচ্ছা, দেন এখানে বাট আছে, বাট হলে কি হবে আমাদের লার্নিং, মানে এটার উপরে যে কথাটা বলছে তার উল্টা আসবে। আচ্ছা পড়েন। These young forests exist only because old growth forests were clear cut in earlier century. তাহলে হচ্ছে অলরেডি এখানে কোনো নতুন কোনো গাছ হয় না, এটা আগের গুলো কাটছে নতুনটা আসছে, এমন না যে এটা হচ্ছে অনেক বেশি নিয়ে যেতেছে, মানে আগের গাছ আমার আগের গুলোই আছে, ঠিক আছে? পড়েন। The possibility that the United States absorbed more carbon dioxide than it produced does not reflect effort to protect the environment. Rather, it reflects a history. তাহলে এই কথাটা বলতেছে যে আসলে তাদের যে গাছগুলো আসলে এটাও পরিমাণ প্রোটেক্ট করতেছে না, যে আসলে এটা দিয়ে এটা বুঝাইতেছে না যে তুমি আসলে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতেছো, তুমি আসলে ডিফরেস্টেশনই করতেছো, রাইট? সো এই যে কথাটাকে তাকে উল্টাইলো না। আচ্ছা, পুরো জিনিসটা এটা বলছে। এখন আমাদের কোশ্চেনে বলছে উইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু উড মোস্ট উইকেন করতে হবে কাকে? অথর যে কথাটা বলছে এখানে যে দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাবজর্ব মোর কার্বন ডাইঅক্সাইড দেন ইট প্রডিউস ইজ নট এ রেজাল্ট অফ ইফেক্ট অফ প্রোটেক্ট মানে এনভায়রনমেন্ট। সে বলতেছে আসলে ইউনাইটেড স্টেটস যে আসলে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে না, সেটাকে উইকেন করতে হবে। তাহলে আমাদের লক্ষ্য কি? ইউনাইটেড স্টেটসকে ভালো দেখানো, রাইট? এখানে বলছে ইউনাইটেড স্টেটস যে কাজটা করে সেটা আসলে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে না, তাহলে আমাদের লক্ষ্য কি উইকেন করা মানে কি? যে ইউনাইটেড স্টেটসকে ভালোভাবে দেখানো যে তারা আসলে কি করতেছে, প্রোটেক্ট করতেছে, তাই তো? বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে সবাই বলেন কোনটা যায়? আমার কাছে সি মনে হবে। বাকিরা? ইউএস কে ভালো দেখান, তারা এনভায়রনমেন্টকে ইয়ে করতেছে। কি নাম্বারটা? অন্যরা?
ই হবে না। আচ্ছা, ইতে কি বলতে চাইছে? কার্বন ডাইঅক্সাইড ইমিশন ফ্রম ফসিল ফুয়েল কনজাম্পশন, যেটা ফসিল ফুয়েল থেকে আসে, ডু নট অ্যাকাউন্টেড দ্য মোস্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার। তাহলে এটা তো হচ্ছে জাস্ট হচ্ছে ফসিল ফুয়েল কে দিয়েছেন, এটা কি না, ইউএস কে বলছেন? না, তো এখানে তো বলছে ইউএস এর যে জিনিসটা যে করছে, যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব যেটা করতেছে, মানে এটা হচ্ছে বেশি করতে প্রোডিউসের তুলনায়, সেক্ষেত্রে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতেছে না। আমাকে বলতে হবে যে এই যে ফসিল ফুয়েল থেকে যেটা সে আসলে ইমিশনটা করতেছে, সেটা আসলে আমার হচ্ছে কি করতেছে, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতেছে। সো এখন যাদের সি বলছে, ইউনাইটেড স্টেটস হ্যাজ চেঞ্জ ইটস স্ট্যান্স অন এনভায়রনমেন্ট কনসার্ন ইন রিসেন্ট ইয়ার্স, সে আসলে তাদের জি না, এটা চিন্তা সময় ভাবনা, বুঝে এটা তো এটা হবে জবই না। না। বিতে আসেন, দেখেন বি হবে। ইউএস ইজ ইন্টেনশনালি, তারা কি করছে, নিজে ইচ্ছাগতভাবে ডিক্রিজ করছে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা, মানে কার্বন ডাইঅক্সাইডটা কমানো চাইছে ফ্রম ফসিল ফুয়েল কম্বাসন। ফসিল ফুয়েলটা ব্যবহার করা কমায় তারা কার্বন ডাইঅক্সাইডটা কমাইছে ইন্ডিকেটে। তাহলে কি ইউএস কে আমরা বড় দেখা দিয়েছি না ফসিল ফুয়েলের ক্ষেত্রে? পুরো জিনিসটা তো ফসিল ফুয়েল নেই নাকি? তাহলে ফসিল ফুয়েল তারা আসলে এখন কম ইউজ করতেছে, তাহলে ইউএস কে আমরা বড় দেখালাম না? বুঝছি। আচ্ছা, দেন এখানে বলছে দেখেন, ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট, প্যাসেজে সরাসরি থাকবে না, বাট এখানে ইনফার করতে বলছে দ্য অথর এজিউম হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস কার্বন ডাইঅক্সাইড ইমিশন। কার্বন ডাইঅক্সাইড ইমিশন ব্যাপারে আমরা প্যাসেজে কি পাইছি, অথর কি বলতে চাইছে, ঠিক আছে, কি হবে? কার্বন ডাইঅক্সাইড ইমিশন ব্যাপারে, কার্বন ডাইঅক্সাইডের ইমিশন ব্যাপারে অথর কি বলতে চাইছে ইউএস সম্পর্কে? বলে না যে ইউএস হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হচ্ছে এতগুলো প্রোডাক্ট করে না, যেটা হচ্ছে ফসিল ফুয়েল করে, এটাই তো বলছে। হ্যাঁ, এটা আছে। এটা বললো না সরাসরি? সরাসরি বলছে ভাইয়া, সরাসরি ইনফার থাকলে কি সরাসরি ইনফার বলতে সরাসরি বলতে ঘুরে এফেসেই বলছে, এটা তো সরাসরি এই লাইনটা বলে নাই, ঘুরেই তো বলছে, এটাই তো কথা, তো এটাই সরাসরি বলছে না, এই যে দেখেন আপনি সরাসরি না, ওইটা ঘুরে বলতে ঘুরে এটাই বলছে, আসলে সে আসলে ঘুরে আনতে পারবে না। এইজন্য আমি দেই নাই ভাইয়া, এটা ইনফার থাকলে সরাসরি মাথা বেশি খাটাইছেন আর কি, সমস্যা নাই, ওকে। এই যে ভাইয়া অ্যাসিস্ট করলেন, একটু অ্যাসিস্ট করেন এখানে। আচ্ছা, discussion of the collapse of the lowland Maya are not new. তাহলে এখানে বলতে চাইছে যে আমরা যে মায়া সম্পর্কে যে কথাটা বলতেছি, সেটা আসলে এখন নিউ না। কলাপস, মায়া যে কলাপসটা হয়েছে, ধ্বংস হয়েছে, এটা আসলে এখন নিউ জিনিস না নাকি? নট নিউ, তার মানে এই জিনিসটা আগে থেকে হইতেছে। হাউএভার বলছে নাকি? However, তাহলে আগে থেকে, হ্যাঁ বলে। however, it might be better to say that Maya civilization as a whole did not collapse, although many zones did experience profound change. ওকে, তাহলে এটা আসলে নিউ না, এটা আসলে অনেক আগে থেকে কি হইতেছে, মানে ই হইতেছে। সো সিভিলাইজেশন ডিড নট ফুললি কলাপস হয় না, সে আসলে ধীরে ধীরে চেঞ্জেস হইতেছে, রাইট? তাহলে হচ্ছে সে আসলে এখনো পর্যন্ত এক্সিস্ট হয় না, একদম ফুললি কলাপস হয় না, এটা আসলে ধীরে ধীরে হইতেছে। Because societies are not bounded unitary entities. Collapse are rarely total, and continuity is a normal part of collapse. আচ্ছা, ধীরে ধীরে হওয়াটা এটা আসলে একটা নরমাল পার্ট কলাপসে, মানে ফুললি সে কলাপস হয় না, রাইট? এটাই তো বলছে, ফুললি বিনষ্ট হয়ে যায় না, জাস্ট ধীরে ধীরে কলাপসের দিকে যাচ্ছে। পরে At the end of the classic period, the institution of divine kingship and many of the well-known marker of elite culture, such as craft stele, slab elected funeral, ঠিক আছে, and hieroglyphic polychromes ended. But Maya civilization continued in modified form with many important features intact. তাহলে দেখেন এই জিনিসটা দেখেন, এখানে বলছে যে যখন এই ক্লাসিক পিরিয়ডের পরে আমাদের এই ডিভাইন কিংশিপের যে জিনিসগুলো আছে, কার্ভড স্টাইল, এগুলো কি হয়ে গেছে, এন্ড হয়ে গেছে। তারপরেও কি মায়া সিভিলাইজেশন কন্টিনিউ করছে, রাইট? তাই তো, মানে এন্ড অফ দ্য ক্লাসিক পিরিয়ডের পরে এই যে ডিভাইন কিংশিপ এন্ড মেনি ওয়ার্ল্ড এরা হচ্ছে এই যেটা হচ্ছে সাচ এস কার্ভড স্টাইলি, এগুলো আসলে এন্ডেড হয়ে গেছে। মানে এগুলো আসলে পরবর্তীতে মায়া সিভিলাইজেশন হওয়ার জন্য পরের যে প্রসেসগুলো, এগুলোর জন্য কি আমার এটা লাগছে, ডিভাইন কিংশিপের কোনো দরকার পড়ছে?
কার্ভ স্টিলের কোনো দরকার পড়ছে? এটা কি কোনো পার্ট? কারণ আমরা তো এটা আগেই শেষ হয়ে গেছে, তারপরেও কি মায়া সিভিলাইজেশন কন্টিনিউ করছে, রাইট? বুঝছেন? এইটুকু মাথায় রাখলে হবে। হ্যাঁ, পড়েন। In some cases, last buildings were constructed in the post-classic period, but the transition to early post-classic era is distinctive for a decrease in elite goods and context. ওকে, তাহলে এখানে একটা লাইন বলছে যে এই যে লার্জ বিল্ডিং কনস্ট্রাক্টেড হয়ে আরেকটা ফর্মে গেছে, ডিস্টিংটিভ ফর্মে। এখানে আসলে জাস্ট আগের কথাকে আমাকে রিফরমেশন করছে। এখন আমরা এখানে আসি পরে। The variability in artifact change during the terminal classic and into post-classic, even within artifact classes, suggest weaker centralized control than during the classic period. ওকে, এখানে আহামরি কিছু বলে নাই, আমরা জাস্ট পরে শেষ করি। হ্যাঁ, Site abandonments in the terminal classic indicate the collapse of the functional ability of Maya state, but sites that survived show that Maya civilization continued, albeit without divine kingship and much of spectacle. ওকে, জিনিসটা বুঝেছে যে মায়া সিভিলাইজেশন ফুললি কলাপস হয় নাই, পুরো প্যাসেজটা এটাই তো বলছে। এবং মায়া সিভিলাইজেশন ডিভাইন কিংশিপ আর কার্ভ স্টাইলের পরেও আসলে মায়া সিভিলাইজেশন মানে কন্টিনিউ করছে। এই পরে যে কন্টিনিউ করছে এটার জন্য আমার ডিভাইন কিংশিপ এগুলো প্রয়োজন পড়ে নাই, ধীরে 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 চেঞ্জেস হয়েছে। পুরো প্যাসেজটা তো এটাই বলছে নাকি? আমরা যদি টুংটাং হালকা পাতলা ইংলিশ বুঝি নাকি, এটাই তো বলছে। সবাই কি বুঝছি? জি ভাই, প্যাসেজ এটাই বলছে। আচ্ছা, আমরা এখন আসি। দ্য অথর would most likely characterize the claim that Maya civilization collapse সম্পর্কে আসলে কি বুঝাতে চাইছে? এটা কি আসলে কলাপস হয়েছিল নাকি আমরা আসলে ধরে নিয়েছিল যে আসলে কলাপস হয়েছে? এটা আসলে কোনটা হয়েছিল? মানে জাস্ট হচ্ছে এটাকে কি করছি আমরা, কি আসলে কলাপস হয়েছিল? হয়তো না। তাহলে কোনটা হবে? আমরা আসলে ওভার স্টেট করছি না? হ্যাঁ, বুঝতে পারছি। ডিভিশন হচ্ছে মায়াময়, মানে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে এটাও মিথ্যা টাইপের কোনো কিছু, এটা হচ্ছে ট্রুইস্টিক সত্য। তাহলে এগুলো তো কোনোটাই না, এটা আসলে আমরা আসলে ওভার স্টেট হয়েছে, এটা জাস্ট চাইছে। এখন আমরা দেখেন প্যাসেজ পড়ি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সম্পর্কে বলছে which of the following statement about the institution of divine kingship সম্পর্কে কি বলছিল? এটা কি আমার পরবর্তীতে লাগছিল? তাহলে এই যে এটা তো শেষ হয়ে গেছে ক্লাসিক পিরিয়ডে, তাহলে যে আমাদের পোস্ট ক্লাসিক পিরিয়ড বা পোস্ট ক্লাসিক এগুলা পিরিয়ডে কি ডিভাইন কিংশিপ প্রয়োজন ছিল? এটা তো এখানেই শেষ হয়ে গেছে, রাইট? ক্লাসিক পিরিয়ডে শেষ হয়ে গেছে। তাহলে এটা কোনটা কি হবে? ইট ওয়াজ নট এ ফিচার অফ এ, বোঝা গেছে? এটা কি ডিভাইন কিংশিপ কি আমার পরে কোনো ফিচার ছিল? না না। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি? প্যাসেজে সরাসরি পাবো না, সরাসরি কি বলছে এখানেই এন্ডেড, রাইট? তাই তো। এবং লাস্টের লাইনেও বলছে দেখেন ডিভাইন কিংশিপ কি লাগছে? উইদাউট ডিভাইন কিংশিপ। আচ্ছা, তারপর বলছে দ্য প্যাসেজ সাজেস্ট করছে উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট মায়া লিভিং আফটার ক্লাসিক্যাল পিরিয়ড, এই যে সাইটস আর সার্ভাইভড, এখানে যেটা বলছে এই যে সাইট আর সার্ভাইভড, এই জিনিসটা আসলে পুরো প্যাসেজের কথাটাকে আনছে যে আমরা মায়া সিভিলাইজেশনের জন্য আমার ডিভাইন কিংশিপ বা ডিভাইন কিংশিপের জন্য যে এই যে এখানে কার্ভড স্টিলের দরকার ছিল, এগুলো কি আমার দরকার ছিল? এখানে দরকার আছে? পুরো প্যাসেজটা এটাই তো বলছে এদের দরকার নাই, তো এটাও এখানে কি হবে? দেখেন কি হবে ভাইয়া? দে নো লঙ্গার ক্রিয়েটেড কার্ভ স্টিল, এই যে দরকার নাই তো। সো পুরো প্যাসেজ আসলে 3-4টা লাইনকেই কিন্তু ফোকাস করছে। এটা কি ধরতে পারছেন? আচ্ছা, প্রথম দিকে না ধরতে পারলে সমস্যা নেই, এগুলো প্র্যাকটিসের উপরে। ভাই এগুলো কিভাবে করব? কারণ এটা তো যখন পরীক্ষা দিই না তখন এই জিনিসগুলো মাথায় হয় না। প্রথম দিকে থাক, মাত্র তো একটা দিয়েছেন, রাইট? একটা না, মাত্র তো হাত দিয়েছেন, ভুল করছেন। ভুল এই যে সলিউশন ক্লাস করে কিছুটা হইলো কি নিজেকে ধরতে পারতেছেন কিসে ভুল করছি, কিসে ইমপ্রুভ করা দরকার ছিল? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো ম্যাথ যারা করছেন, ম্যাথ অলরেডি ম্যাথ ক্লাস করছেন, ম্যাথের ক্লাসে করার পরে আপনার কাছে মনে হচ্ছে না ইস আমি এইভাবে চিন্তা করছি, ওই একটুর জন্য ভুল হয়ে গেছে? ফিল আসছে সবার? অনেক ভুল হয়ে গেছে। সময়টা একটু ভাইয়া বেশি চ্যালেঞ্জিং, সময়টা খুব মারাত্মক। এই যে এইটার জন্যই তো মকে আনছে। এখন আপনাকে বলেন আমি যদি নরমাল কোর্স করে ছেড়ে দিতাম
আপনি পরীক্ষা হলে কি করতেন? ডিজাস্টার করে আসতেন না? ফেল হয়ে যেতাম ভাইয়া, আমার বিশেষ মানে আমি যদি মকের জন্য আলাদাভাবে প্রেশার না দিতাম, মক কেন ইম্পর্টেন্ট এবার বুঝছেন ক্লাসে কেন বলি? অনেক অনেক কাঠফোড় ফুরে আপনাদের আনতে হয় বিশ্বাসযোগ্য হয়ে যে আসেন অনেক মক নিয়ে প্রায় যে পরিমাণ আমি নির্বাচনের প্রচারণা করছি এরকম প্রচারণা মনে হয় না খালেদা জিও করছে তার নির্বাচনের সময়। তো অনেক প্রচারণা করে মকে আনছি। সো 100% আসে নাই, তারপরে আনছি জাস্ট একটা যে আপনি মক ছাড়া ভালো করবেন না, পরবর্তীতে আমার ইনস্টিটিউটটার সমস্যা। সো মক দিতেই হবে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে আমরা টাইম কন্ট্রাস্ট খুঁজবো, মানে পজিটিভ নেগেটিভ খুঁজবো, রাইট? আচ্ছা, কাটাকাটি করবো আগে। আমরা জানি সেলরম মানে কি? নো। সেলরম মানে কি? উল্টাই দিবে। আচ্ছা, সিমস রেদার। আচ্ছা, এটা আমরা যদি দেখি সিম এবং রেদার কাটা, ঠিক আছে? রেদার মানে কাটা, সিমসও নেগেটিভ বোঝায়, তাহলে দুইটাকে আমি কেটে দিলাম। তাহলে রিজাইন টু সেন্স অফ ইম্পর্টেন্সি, এটা কি আমার? আচ্ছা, যদি আমরা এখান থেকে না আসি, এই যে এখান থেকে যদি আসি যে দো নেগেটিভ, রাইট? দো আর সেলরম কি কাটা না? কাটা যদি হয় তাহলে এই যে হিউম্যানিটেরিয়ান এমার্জেন্সিস, এটা এই লাইনটা কি পজিটিভ না নেগেটিভ কথা বলতেছে? এই দুটো যদি কাটা চলে যায় পজিটিভ, তাহলে পজিটিভ হলে এখানেও কি হবে? পজিটিভ। এই পুরোটার মধ্যে পজিটিভ কি আছে দেখেন তো? আমরা যদি মানে লিঙ্কেও না যে আমরা পজিটিভ নেগেটিভ প্রথমে অ্যাটাক করব, ইফ পজিটিভ নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের এত বেশি ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এটা যাই, আমরা আগে এসিপিআর গুলোকে আপনাদের জ্বালাই আসি। ওকে, দেখেন আমরা কাটাকাটিতে আসবো। দেখেন আমরা কিন্তু পড়বো না, আমরা জাস্ট কাটাকাটিতে যাব। প্রথমত কথা সেম ট্রাভেস্টি নেগেটিভ, ঠিক আছে? মডেল আর প্যারাডিম পজিটিভ। আপনি যখন পেয়ার বলেন একটু অর্থটা বলে দিয়েন, আপনার থেকে শুনলে একটু মনে থাকে। মডেল আর প্যারাডিম হচ্ছে মডেল কোনো কিছু না, হচ্ছে না, ধরেন শ্যাম আর ট্রাভেস্টি এটা মানে কি? শ্যাম নকল করা, ফ্রড করা, নকল করা। ওকে, শ্যাম হচ্ছে নকল। ওকে, এবার দেখেন নট আর বাট কি হবে? সেম জিনিস নাকি? কাটাকাটি কাটা হলো। এবার এখানে যা পাবো এটাই তো সেম আসবে নাকি? অবজার্ভ রিপোর্টেড ফ্রড মানে কি? নেগেটিভ না? এটা যদি নেগেটিভ হয় এখানেও কি হবে? নেগেটিভ। তাহলে পেয়ার নেগেটিভ কোনটা? সো আবার এই ফ্রড মানেই নকল, রাইট? আচ্ছা, সো আমরা পজিটিভ নেগেটিভে কাটাকাটিতে আমরা কিন্তু আনসারে কিন্তু আমরা একুরেসি বাড়তেছে সেম। আমরা এটাতে দেখেন ডিফিউজ স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, কি স্প্রেড হওয়া, ছড়িয়ে যাওয়া। আর ড্যাম্পেন ডেডেন নেগেটিভ পেয়ার, একটা কি আমার পজিটিভ পেয়ার। এখন পুরো কনসেপ্টে বলছে দেখেন, এই যে ফ্রম টু এবং ফ্রম এর সম্পর্ক হচ্ছে এটা থেকে এটা হওয়া। আচ্ছা, আমরা এই পুরো প্রশ্নটা ড্যাম্পেন ডেডেন মানে বাধা দেওয়া বা এই টাইপের কিছু, আর এখানে হচ্ছে ছড়িয়ে পড়া। এখন দেখেন তো বলছে দ্য কনসার্ট হল সাসপেন্ডেড সিলিং ইজ এ প্লাস্টার, এরকম আছে। এখন আবার বলছে ফ্রম দ্য স্টেজ থ্রো আউট দ্য অডিয়েন্স এরিয়া, মানে থ্রো আউট মানে চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে কোনটা যাবে? ডিফিউজ। এটা পারছিলাম ভাই, এটা সহজ। আচ্ছা আচ্ছা, এটা আমরা সেম পেয়ার করি। সেক্রোস্যান্ট আর হচ্ছে ক্যানোনিক্যাল পজিটিভ পেয়ার, পবিত্র, ঠিক আছে? আউটমোডেড আর আনফ্যাশনেবল নেগেটিভ পেয়ার, ঠিক আছে? বা হচ্ছে পুনরুদ্ধান করা। আচ্ছা, এখানে দেখতেছি কমা, এখানে কমার পরে নট অনলি হ্যাভ देयर রেপুটেশন রিস্টোর। রিস্টোর বলতে কি বোঝায়? আগের কোনো কিছুকেই তো রিস্টোর করে, রাইট? তাহলে কোনটা যাবে পেয়ার? আউটমোডেড আনফ্যাশনেবল। এখানে পবিত্র টাইপের কিছু আছে এখানে? না। দেখেন আমি যদি পেয়ার করতে পারি আমি কোনো না কোনো একটা ডিসিশনে যাইতে পারবো না ভাই? এই যে আমার যে সময় অনেক সময় একটা পেয়ারই পাই, একটা পেয়ার পাইলে মনে হয় কি যে এইটাই মনে হবে, অন্য কিছু হবে না, এরকম। হ্যাঁ, একটা পেয়ার যদি থাকে, আপনি যদি পেয়ারে কনফিডেন্ট থাকেন যে আমার শীটটা পড়ছেন, তখন একটা পেয়ার থাকলে একটা অ্যান্সার দিয়ে যাবেন। ওখানে ধরেন হচ্ছে আমার একটা কথা বললেন, আপনি পড়ছেন অল্প, ধরেন 100টার মধ্যে একটা পেয়ার পেয়েছেন, আর একটা পেয়ার এখানে আছে বাট আপনি জানেন না। এখন জানেন না বিধে কি এখন আপনি রিস্ক নিতে পারবেন কিনা? আপনি কোন দুইটারে মিলাবেন না, কারণ আপনি জানেনই তো না।
একটা জানেন এখন পরীক্ষা হলে আপনার একটা কাজ হবে, এই যেটা পেয়ার আছে এটা উপদর্শনীরা দিয়ে আসি, অন্তত যদি তিনটাও পেয়ার থাকে আমার 30% শেয়ার মানে শেয়ার আছে নাকি হওয়ার সম্ভাবনা 33%, যদি বাই এনি চান্স দুইটা থাকে তাহলে 50% চান্স আছে। যেমন এই জায়গায় ভাই, এই জায়গায় আমি এই যে ক্যানোনিক্যাল যার এটার সাথে যে এটা পেয়ার এটা জানতাম না, কিন্তু জানতাম শুধু এইটা, তো মিলিয়ে দেখলাম যে এটা হয় আর কি। সো এটাও আমার শিটে আছে, সো এটা কি করতে হবে, পড়তে হবে, রাইট? ওকে, সো পুরো জিনিসটা আমি কি বুঝাতে পারছি? এই এসিপিআর পারলে কি পারা যাবে না, ইমপ্রুভ হবে মার্কের? সো নেক্সট পরীক্ষার সময় এরকম পজিটিভ নেগেটিভ চিন্তা করব, পারবো না সবাই? ভাইয়া হয় ওই আপনি যে বললেন এসি পেয়ারের একটা শীট আছে, ওটা আমি কোথায় পাবো? এটা হচ্ছে আমার, আপনি তো মনে হয় শুধু মকে না? জি ভাইয়া মকে। ওইটা হচ্ছে ব্যাচের জন্য দেওয়া হয়। আচ্ছা ওকে, সো আমরা হচ্ছে এখানে আসি, আজকে আর পড়বো না, আমি বাকিগুলো করবো, আমার মাথা ব্যথা শুরু হয়েছে। ওকে দেখি এটা শেষ করি। ইয়েটের আগে পরে কি হয়? অপোজিট হয়, অপোজিট হয়। আমার লার্নিংটা বুঝতে পারছি, ইয়েটের আগে পরে কি হয়? অপোজিট হয়। আচ্ছা প্রথমত দেখেন অপোজিট কোনটা পান। ভাই এই অপোজিট খুবই খুবই পাই না, বুঝে পান না? এই যে এটা মানে হচ্ছে সংক্ষিপ্ত, এটা মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ বড় বিশাল, তাহলে একটা উল্টো তো হয়ে গেল। এটাই আনসার। যদি এখানে ইয়েট না থাকতো তখন হয়তো কম্প্রিহেন্সিভ আর ওয়াইড রেঞ্জ, যদি ইয়েট না থাকতো পরীক্ষা হলে দিয়ে আসতেন এই সিনোনিমটা, আর যদি একটা চিনতে পারছেন মানে কি অ্যান্টোনিমটা দিয়ে আসবে। দেখছেন অ্যান্টোনিম বা সিনোনিমই তো আনসার আসে সেকেন্ড ব্ল্যাঙ্কগুলা, বুঝতে পারছি? বুঝছেন ভাইয়া সবগুলা টু ব্ল্যাঙ্কে কি অ্যান্টোনিম অথবা সিনোনিম আসবে? মোটামুটি আপনার হচ্ছে তিনটা থাকে না, তিনটা থেকে দুইটা এরকমই থাকে। ঠিক আছে ওকে, তাহলে বাকি যেগুলো থাকে এগুলো আমরা আরেকদিন করবো না। আচ্ছা এটাকে করি, একটা এসি পড়ে যায় এখান থেকে, বাকিগুলো সলভ করে দিব নেক্সট ক্লাসে। অলরেডি এটাকে একজন পড়েন তো। One proposed explanation for the Cambrian explosion, the relatively short evolutionary event during which most major animal phyla evolved hard external part, is that the Cambrian period was simply a hospitable time for animal to evolve. আচ্ছা তাহলে বলছে যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটা হচ্ছে হসপিটেবল টাইম, মানে সুইটেবল টাইম অ্যানিমালগুলোকে ইভলভ হওয়ার জন্য, রাইট? পুরোটা তো এটা বলছে। However, recent discoveries indicate that the eggs of Cambrian jellyfish and bristol worms are large compared with those of their ancestors. কি বলতে চাইছে? তাহলে মানে বলছে যে eggs of Cambrian jellyfish এবং bristol worm are large with those of their ancestor. কি বলতে চাইছে মানে আগেরটার সাথে কি সেম কথা বলছে না উল্টাইছে? উল্টাইছে। সো উল্টাইছে। আমরা প্রথম কথা হচ্ছে আমরা বাট হাউএভার ইয়েট দিয়ে বুঝবো, আমরা যদি মিনিং না বুঝি, এবং প্রাইমারি পারপাস কোশ্চেনটা আমি দেখে এটা মজা লাগছে। সো বাট হাউএভার ইয়েট থাকে প্রাইমারি পারপাস করা সোজা। আমি প্রাইমারি পারপাস অপশনে কি কি পাবো? জাস্ট অপোজিট কথা বলবে যে কোশ্চেন দ্যাট, এটা দ্যাট, ওটা দ্যাট। আমরা এটা জানি যে এই তিনটার একটা হবে না, হইলে এটা হবে অথবা এটা হবে। একটা কোশ্চেন বলছে, একটা চ্যালেঞ্জেস বলছে। চ্যালেঞ্জেস পরে এখানে বলছে সাপোর্ট করে না, তাহলে কি আমরা জানি যে বাট হাউএভার ইয়েট থাকলে কোশ্চেন করবে বা একটা বিরোধিতা করবে, কোনো সাপোর্ট করবে না, চ্যালেঞ্জ করবে। তাহলে হচ্ছে আমরা সরাসরি এটা আমি আনসার এখন জানি, দেখেন আমি কোশ্চেনও পড়ি না, আনসার এটা হবে। তাহলে কি বাট হাউএভার ইয়েট থাকলে প্রাইমারি পারপাসে অবশ্যই কোশ্চেনের আনসার কি খুঁজবো, মানে অপোজ করা, কোশ্চেন করা, কন্ট্রাস্ট করা, এই টাইপের কথা বুঝছেন? বুঝছি সবাই? তাহলে কি কি ওয়ার্ড দেখব ভাই? এই কথাটা আবার একটু বলেন ভাই। বাট হাউএভার ইয়েট যদি আমি প্যাসেজে পাই, প্রাইমারি পারপাসের অপশনে অবশ্যই থাকবে ইটস কোশ্চেন দ্যাট, মানে একজন একজনকে মারামারি করতেছে। বাট হাউএভার ইয়েট বলতে বোঝায় কি আপনার কথাকে আমি হচ্ছে গুনিও নাই, ঠিক আছে? তো অপশনে আনসারে থাকবে প্রাইমারি পারপাস হচ্ছে আমি তারে গুনিই নাই, আমি তার হচ্ছে কোশ্চেন করছি, মানে তার এটা নিয়ে আমার সন্দেহ আছে, তারটা অপোজ করছি, এই টাইপের কথাবার্তা থাকবে। কথা বুঝছেন?
পজিটিভ কোনো কথাই থাকবে না, যেগুলো থাকবে এগুলো বাদ। এখন দুইটা নেগেটিভ দিয়ে আপনাকে কনফিউশন করতে পারে, বাট এখানে আবার সাপোর্ট দিয়ে আবার এটাকে কাটাইছে, বুঝা গেছে? তাহলে এটাই হবে আনসার। আমরা যদি এই পুরো প্যাসেজ নাও বুঝি, বাট হাউএভার ইয়েট আসলে প্রাইমারি পারপাস এটা দাগে আসবেন 100-এ 10,000% হবে, বুঝছেন? ওকে, সো এবার এটাকে এখানে পড়েন। This and the close resemblance of the embryos to their adult forms are clues that they tacit fully equipped to enter the environment rather than passing through a series of juvenile stages. কি বুঝছেন? This and close resemblance of the embryos. আলটিমেটলি জিনিসটা এটাকে সাপোর্ট করে বলতেছে, রাইট? হ্যাঁ, এই জিনিসটাকে বলতেছে। আচ্ছা, পরে আমরা দেখি, পরে লাগলে আমরা আগাবো। This strategy known as direct development. তাহলে এই যে এই স্টেজ যে হ্যাজ থেকে ফুললি ইকুইপ করে একটা এনভায়রনমেন্ট নিতেছি, এটাকে আমরা বলতেছি কি এনভায়রনমেন্ট? ডাইরেক্ট এনভায়রনমেন্ট ইজ কমন আন্ডার হ্যাশ এনভায়রনমেন্ট কন্ডিশন বাট নট দ্য ইউজুয়াল মেথড অফ ডেভেলপমেন্ট। মানে এটা আসলে হ্যাজে আমরা যে করি এটা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলি আমরা, এটা আসলে ইউজুয়াল মেথড না, রাইট? বিকজ হাইলি ডেভেলপ হেচিং কামস উইথ এ হাই এনার্জি কস্ট অ্যান্ড প্যারেন্টস টু ইটস প্যারেন্টস। মানে হাইলি এই যে ডেভেলপমেন্ট যদি আমরা করতে যেতাম হেচিংগুলোতে, আমরা কি কস্টটা কি এনার্জি কস্টটা বেশি, রাইট? সো আমরা যদি হাইলি ডেভেলপ ডাইরেক্ট ডেভেলপমেন্ট না বলে আমরা যদি ডাইরেক্ট মানে হাইলি কস্টলি বা ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলি, সেক্ষেত্রে তার প্যারেন্টস থেকে আমাদের কি হবে? এক্সাক্ট ডেটাগুলো আসতে হবে, বা প্যারেন্টস থেকে যে ডেটাগুলো আসার কথা ক্লু থেকে অ্যাডাল্ট ফর্ম থেকে সেটাই আসার কথা, রাইট? পুরো জিনিসটা আসলে একটা মানে হ্যাচিং সম্পর্কে বলছে, যে মুরগি থেকে রাখলেন, রেখে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে আপনি হ্যাচিং করতেছেন, এখন মানে একটা জায়গা মানে ধরুন হচ্ছে ব্রিড করলেন, সেটাকে ডেভেলপমেন্ট করলেন ডে বাই ডে। সো আপনি যে নিজস্ব আলাদাভাবে হচ্ছে আলাদা জায়গায় করলেন এনভায়রনমেন্ট কন্ডিশন করে, সেটাকে আপনি বলছেন ডাইরেক্ট ডেভেলপমেন্ট। এবং এই যে যদি আপনি একটা হাই ডেভেলপ করতে চান তাহলে আসলে এর জন্য কস্টিংটা বেশি হয়, কথা বুঝছেন? এখন কোশ্চেনে বলছে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ওয়েন হ্যাচিং আর প্রোডাক্ট অফ ডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলতে কি বুঝাইছে এখানে বলছে, তাহলে আপনি কি কোনটা হতে পারে? ডি হচ্ছে। সবাই পড়েন, কোনটা হতে পারে? এটা পড়েন, এই লাইনটা এখানে পড়েন, পড়লে বুঝবেন। পড়েন। এটা আনসার ডি হবে ভাই, মেবি না সি। বলছে কি ক্লুজ কি হয়? ক্লুজ রিকোয়ারমেন্ট মানে এটা কি 100% একই রকম হয় অ্যাডাল্ট থেকে, নাকি হচ্ছে ভিন্ন হয় অ্যাডাল্ট ফর্ম থেকে? একটু কাছাকাছি ক্লোজ হয়, 100% হয়। তাহলে একটু হইলেও কি থাকে? ডিফার থাকে না? এবার বলেন কোনটা? এ হবে। এ হবে। ডিফার ফ্রম অ্যাডাল্ট ইন রিলেটিভলি মাইনর ওয়েস। অল্প কিছুতে কি থাকে? ডিফার থাকে। বুঝা গেছে? সো এখন আপনার কাছে পেন লাগবে আজকে 2-1 দিন প্রথম ক্লাস, পরবর্তীতে আর পেনগুলো থাকবে না। এখানেও প্রাইমারি পারপাস আছে। সো এখানে প্রাইমারি পারপাস যেহেতু 2টা পার্টে আছে, সো এখানে পড়তে হবে। সো আমরা দেখি একটা প্যাসেজ আছে আর কি, তাই তো? একটা প্যাসেজই তো আছে নাকি? আচ্ছা, 2টা আছে, অনেকগুলো আছে। ভাইয়া থাক আজকে, ভাইয়া মাথা পেইন শুরু হয়েছে। আর পড়ায় না।